ওয়েলকাম টু এনসাইনার ম্যাথমেটিক্স কোর্স। কেমন আছো সবাই? আশা করি অনেক 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 ভালো আছো। আমি আছি, আল্লাহর রহমতে তোমাদের দোয়া ভালোই, বেশ ভালো। তো একেবারেই দেখতে দেখতে আমরা কলেজ অ্যাডমিশনের শেষ পর্যায়ে চলে আসলাম। কলেজ অ্যাডমিশনে জেনারেল ম্যাথ থেকে প্রচুর প্রশ্ন আসে, হায়ার ম্যাথ থেকেও আসে। তবে যদি কোনো ম্যাথ বাদ না দেয় আর কি, সেটা অবশ্যই ভর্তি ফর্ম বিতরণের সময় কিংবা ভর্তি বিজ্ঞপ্তিতে কিংবা অনলাইনে যেভাবেই হোক সেটা জানানো থাকে বা নোটিশ বোর্ডে জানানো থাকে যে সিলেবাসে কী কী আছে বা কোনো চ্যাপ্টার বাদ আছে কি না, কোনো আমাদের গণিতের কোনো একটা পেপার অর্থাৎ হায়ার ম্যাথ বা জেনারেল ম্যাথ এটা কোনোটা বাদ আছে কি না বলা থাকে। তো এটা নিয়ে টেনশন নাই। কেমন লাগছে কমেন্ট করছো? তো কমেন্ট করতে হবে। আমি কমেন্ট নিয়ে অবশ্যই এখনও বসিনি, তবে অবশ্য শুরু করব খুব দ্রুত। দেখি কী কী হলো না হলো। আমি কি পড়াচ্ছিলাম যেন? আমি পড়াচ্ছিলাম হচ্ছে যেই জায়গাগুলো তোমরা সবাই জানো কিন্তু ঠিক সবসময় খেয়াল করা হয় না, সেই জায়গাগুলো পড়াচ্ছিলাম। আর মাঝে মাঝে কিছু জিনিস একটু অর্ডিনারি জিনিসও এর ভিতরে চলে আসে, সেই জন্য একটু বলতে হয়, অন্য কিছু নয়। তাহলে আমার পড়ানোর উদ্দেশ্যটা কি সেটা আগে ক্লিয়ার করে নিই, যেহেতু এটাই আমাদের শেষ আলোচনা আজকে। তো পুরো 2টা ম্যাথমেটিক্স কিন্তু প্রায় আমরা শেষ করে ফেললাম। কিছু লেকচার, কিছু পড়াশোনা, কিছু ক্যালকুলেটরের ব্যবহার, কিছু মুখে মুখে হিসাব, কিছু শর্টকাট। সো কাগজ না ব্যবহার করে কীভাবে করা যায় সেটি তো মুখে মুখে, তাই না? সো এই ধরনের কিছু জিনিস নিয়ে আমরা কাজ করি, কিছু ক্যালকুলেশনের পদ্ধতি, টুকটাক যা যা আমাদের লাগতে পারে কলেজ অ্যাডমিশনের জন্য, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা হাইলাইট করার চেষ্টা করেছি। তাহলে মাথায় রাখতে হবে কয়েকটা জিনিস। একটা হচ্ছে সময়, যেটাকে আমরা অতিক্রম করতে পারবো কেবল ক্যালকুলেটর যদি ব্যবহার করতে হয় তাহলে তো ব্যবহার করতে হবে, আর যদি ব্যবহার না করতে হয় তাহলে একেবারেই মুখে মুখে হিসাব করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, কিংবা শর্টকাট হিসাব করতে হবে। আবার কাগজের একটা ব্যারিয়ার আছে, তাই না? কাগজের একটা ব্যারিয়ার আছে, এই কাগজের ব্যারিয়ারটাকে কিন্তু ওভারকাম করতে হবে। অনেক সময় দেখা যায় যে তুমি রাফ করছো এত বড় বড় যে কাগজে জায়গা হচ্ছে না, কারণ তোমাকে শুধু একটা প্রশ্নপত্র দিয়েছে আর সেখানেই হয়তো উত্তর করতে হচ্ছে, আশেপাশে কোথাও উত্তরটা লিখতে হচ্ছে, উত্তরের জন্য একটা বক্স করে দিয়েছে, এরকমও দিতে পারে। একবার এক এক প্যাটার্নে হয়ে থাকে, সেটা অনেক সময় আগে থেকে খুব ভালো জানা যায় না। কখনও আবার এমসিকিউ হয়, ওএমআর ফর্ম পূর্ণ করতে হয়। কখনও আবার এমসিকিউ টিক দিতে হতে পারে, যে ঠিক আছে আমি টিক দিয়ে চলে আসলাম। সো এরকম হওয়ার কথা না, টিক পদ্ধতিটা অনেক আগেই উঠে গেছে, তোমরা জানো। তো বললাম আর কি কথার কথা। আর হচ্ছে উত্তরে বক্স করা থাকে, এটা অনেক সময় থাকে। আবার কখনও অঙ্ক করার জন্য জায়গা দেওয়া থাকে, ওই জায়গার ভিতরে অঙ্কটা করে আমাদের আসতে হয়। এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই না? আমাদের আজকে হয়তো বেশি পড়তে হবে না, কারণ আমরা প্রায় কঠিন জায়গাগুলো শেষ করে ফেলেছি। এখন যেটা পড়ে আছে এটা সবাই তোমরা জানো। কঠিন জায়গা আসলে তোমাদের কাছে কিছু নেই, সেই জায়গাগুলোকে আমি কঠিন হিসেবে আখ্যায়িত করছি, যেই জায়গাগুলোতে হয়তো তোমার একটু খেয়াল করার বিষয় আছে যে এইভাবে অঙ্কটাকে শর্ট করে ফেলা যায়, অথবা অল্প কথায় ক্যালকুলেশন করে ফেলা যায়, মুখে মুখে আর কি, এটাকে আমি অল্প কথায় বললাম। সো মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলা যায়, অথবা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই ক্যালকুলেট করে ফেলা যায়। অপশন টেস্ট মুখে মুখে বা ক্যালকুলেটর দিয়ে করা যায়। সহজেই জায়গার কম জায়গা খরচ করে অল্প পরিসরে রাফ করে ফেলা যায়। কিংবা হিসাবটা দুই অঙ্কের দুইটা সংখ্যাকে গুণ করতে হচ্ছে, এরকম একটা জিনিস যদি একটু সংক্ষেপে জানা থাকে তাহলে কিভাবে করা যায়, সেটাকে কীভাবে সময় সেখান থেকে সেভ করে আসা যায়, সেই ব্যাপারটা কিন্তু আমাদের লেকচারগুলোতে আমরা ফোকাস করেছি, এই ব্যাপারগুলোকে। তো জানি না তোমাদের কেমন লাগছে লেকচার, জানাবে। আর আরও কীভাবে এটাকে ইমপ্রুভ করা যায় সেটা তোমরা চাইতে পারো আমাদের কাছে। আর এই জায়গাগুলোতে অর্ডিনারি জিনিসগুলো দেওয়া দরকার কি না, স্পিচ আরও ফাস্ট করা দরকার কি না, স্পিচ আরও স্লো করা দরকার কি না, সেই বিষয়গুলো একটু আলোচনা করতে পারো কমেন্টের মধ্যে। ডিটেলিংয়ের ভিতরে আসতে পারে বিষয়গুলো, যে না আরেকটু ডিটেলিংয়ে যেতে হবে, শুধু অঙ্ক করে দিলে বা অঙ্ক বুঝিয়ে দিলে বা টু দ্য পয়েন্টে বলে দিলে যে এটা এই কারণে হচ্ছে না, সেটা দিবেন না। দেন হচ্ছে এইভাবে যে পুরা জিনিসটা আমাদেরকে বুঝিয়ে দেন, সেটা কার কার দরকার আছে তোমরা কমেন্ট করতে পারো। সো you have a lot of options to comment, so commenting is good.
আমরা বলি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা কনস্ট্রাকটিভ হচ্ছে ইমপ্রুভমেন্ট একটা, ঠিক আছে। সো একটা ইমপ্রুভমেন্ট, কনস্ট্রাকটিভ না ইমপ্রুভমেন্ট আর কি। সো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা ইমপ্রুভমেন্টের জন্য আমরা যেটা করতে পারি সেটাই করব, এতে তোমাদের মঙ্গল, আমাদের মঙ্গল, সম্মানিত অভিভাবকবৃন্দ যারা দেখেন লেকচারগুলো সবার জন্য এটা কিন্তু বেশ ভালো। তো চলো আর দীর্ঘায়িত না করি, অঙ্ক শুরু করে দিই। আজকে কি পড়বো? ওমা, পরিসংখ্যান ও সম্ভাব্যতা, যার আরেকটা নাম হচ্ছে সম্ভাবনা। তো তোমাদের বইয়ে বেশিরভাগ ক্ষেত্রে সম্ভাবনা লেখা থাকে, এটার আরেকটা নাম হচ্ছে সম্ভাব্যতা। আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে গেলে সম্ভাব্যতা পাবো। সো প্রবাবিলিটি, আচ্ছা প্রবাবিলিটি কিছুই না, প্রবাবিলিটি আর পসিবিলিটির ভিতরে একটু পার্থক্য আছে, সেটা আমরা পরে আলোচনা করব, কারণ উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আমাদেরকে আবার সম্ভাব্যতা পড়তে হবে। সো সেখানে কিন্তু আমরা বিন্যাস সমাবেশ নামক একটা শক্তিশালী টুল ব্যবহার করে থাকব। সো আমরা চলে আসি আজকের লেকচারে। দুটি সংখ্যার গড় 50, ভালো হয়েছে 50 গড়। তৃতীয় আর একটি সংখ্যা সহ গড় 51, তৃতীয় সংখ্যাটি কত? ওই আপনারা তো এক ধরে পারেনি এটা। আচ্ছা আমরা ইয়েলো কালারটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ ইয়েলো কালার, দ্যাট লুকস ভেরি গুড। আমাদের চোখের সংবেদনশীলতা কিন্তু হলুদ রঙের উপরে সর্বাধিক, তাই না? আচ্ছা এটা কি আমরা জানি একটু একটু। আচ্ছা এই সাধারণ জ্ঞানগুলো একটু একটু রাখতে হবে, বৈজ্ঞানিক সাধারণ জ্ঞান। আচ্ছা চলো অঙ্ক করি। দুটি সংখ্যার গড় হচ্ছে 50, আচ্ছা দুইটা সংখ্যা প্রত্যেকটা 50-50 করে আছে। আচ্ছা তৃতীয় আরেকটি সংখ্যা গড় হচ্ছে, আরেকটি সংখ্যা সহ গড়, মানে তিনটা সংখ্যার গড়, আরেকটা সংখ্যা যোগ করছে সেই সংখ্যাটা সহ, এখন গড় হচ্ছে 51। তাহলে গড় যদি 51 হয় তাহলে কী হলো? তৃতীয় সংখ্যাটি কত? গড় যদি 51 হয়, 53, এটা বোঝা যাচ্ছে, সেটা বলার আগে একটু কথা বলে নিই। কেন এটা 53 হলো কেন? কারণ একটু খেয়াল করে দেখেন, গড় 51 মানে হচ্ছে যেহেতু তিনটা সংখ্যার গড় 51, তাহলে এই তিনটা সংখ্যার প্রতিটাই এক করে বেড়েছে, এইভাবে ভাবতে হবে। আগে যেহেতু দুইটা সংখ্যার গড় ছিল 50, তার মানে দুইটা সংখ্যাই প্রতিটাই 50 করে ছিল, এইভাবে ভাবতে হবে। তাহলে দুইটা সংখ্যায় 50 করেছিল, বিষয়টাকে একটু বুঝে নিচ্ছি, কেমন করে 53 হচ্ছে সেটাকে একটু বুঝে নিচ্ছি। অঙ্ক না করেই এটা বলে দেওয়া যাচ্ছে, যে একটু চোখ কান খাটালে কিন্তু অঙ্কের দিকে তাকাই অ্যান্সার বলে দেওয়া যায়, এইটাই তো আমাদের উদ্দেশ্য এখন। আচ্ছা আসি, দুইটা সংখ্যা যদি প্রত্যেকটা 50-50 করে হতো, সাপোজ আগে ছিল, এটা বোঝার জন্য বলছি, এগুলো কিন্তু লিখতে হবে না পরীক্ষার খাতায়, যে এইভাবে চিন্তা করলে বলে ফেলতে পারবে একটা সময় গিয়ে। চলো এবার এখন কি হলো, এখন তিনটা সংখ্যা 51-51 করে হয়েছে, তাই না? 51, 51 এবং 51 করে হয়েছে। তো তাহলে কি হলো, দেখো তিনটা সংখ্যা যদি 50 করে হতো তাহলে গড় কিন্তু 50ই থাকতো। তার মানে আগে দুটো সংখ্যা যে 50 ছিল সেই 50 দুটাকে এখানে লিখলাম বোঝার জন্য, এগুলো সব বোঝার জন্য, অন্য কিছু নয়। চলো চলো চলো, আচ্ছা তাহলে কি হচ্ছে, আমরা একটু ইন্ডিগো কালার নিয়ে নিলাম। এই সংখ্যাটা হয়ে গেল 53, তাই না? এই সংখ্যাটা হচ্ছে 53। তাহলে এখানকার এই যে 51 থেকে 2 এক্সট্রা আছে, ওই 2 1 এখানে দিব, তাহলে সমান সমান হবে, 1 এখানে দিব, এটা সমান সমান হয়ে যাবে, আর ওখান থেকে 2 সরিয়ে নিলে এটা 51, এটা 51 হবে, তাহলে তো 3টা 51 হবে। তাহলে অবশ্যই এই তৃতীয় সংখ্যাটা হচ্ছে 53, তাই না? তৃতীয় সংখ্যাটা 53, বিষয়টাকে বোঝার জন্য ভেবে বললাম। আর এক্স ধরে তো তোমরা সবাই পারো, মনে করি তৃতীয় সংখ্যাটি এক্স, সো করতেই পারো, কোনো সমস্যা নেই। সেটা দিয়ে করলে যে খুব বেশি সময় লাগবে তা না, কিন্তু কয়েক সেকেন্ড তো বেশি লাগবেই, তাই না? আর ওই কয়েক সেকেন্ডই কিন্তু কয়েক সেকেন্ড করে অ্যাকুমুলেট করলে, অর্থাৎ এটাকে সংগ্রহ করলে দেখা যাবে যে বেশ সেভারাল মিনিটস হয়ে যেতে পারে। সো সেই সেভারাল মিনিটস কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যেহেতু এটা একটা ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষাতে কী থাকে, সবার হাতে অস্ত্র থাকে, কলম হচ্ছে আপনাদের অস্ত্র, তো ক্যালকুলেটর হচ্ছে আপনাদের অস্ত্র, ইত্যাদি অস্ত্র, সবার হাতে অস্ত্র থাকে, এবং সবাই শার্প, সবাই ভালো প্লেয়ার, সবাই ভালো খেলোয়াড়। সো কে যে কার কাল্লা কখন নামায় দেয় ঠিক নাই, সেই জন্য সাবধান থাকতে হবে। ঠিক আছে তো? ওকে, তাহলে বোঝা গেল এটা 53 হবে। চলো পরের স্লাইডে চলে যাই। দুটি সংখ্যার গড় হচ্ছে 50, আরও দুটি সংখ্যার সহ গড় হচ্ছে 51। সংখ্যা দুটি গড় কত বেশি, সংখ্যা দুটি গড়ে কত বেশি। আচ্ছা সো একটু দেখে নিচ্ছি, 97, হ্যাঁ ফাইন। দুটি সংখ্যার গড় হচ্ছে 50, আচ্ছা ফাইন, দুটি সংখ্যার গড় হচ্ছে 50, তার প্রতিটা 50-50 আনুমানিক আর কি, মানে আনুমানিক মানে এটি ঠিক আছে, কিন্তু গড় হিসেবে আমরা বলছি আর কি, যে প্রতিটা সংখ্যা তো 50 না, কিন্তু আমরা ধরে নিচ্ছি দুইটা সংখ্যায় 50-50। আরও দুটি সংখ্যা সহ গড় হচ্ছে 51। আচ্ছা আরও দুইটা সংখ্যা আছে এখানে, আরও দুইটা সংখ্যা আছে, তাহলে 50-50, 50-50, আরও দুইটা সংখ্যা আছে। তো
দুইটা সংখ্যা এবার কিন্তু, হ্যাঁ, আগে কিন্তু একটা সংখ্যা ছিল, আগে স্লাইডটা একটু চলো তো দেখি, এখানে কি ছিল, এখানে একটা সংখ্যা বেশি ছিল, এবার দুইটা সংখ্যা আছে, এই আর কি, আর কিছুই নাই এখানে। ওকে, সো আরও দুটি সংখ্যা সহ গড় হচ্ছে 51, তাহলে আরও দুটো সংখ্যা এখানে আছে, তাদের গড় হচ্ছে এখন 51। তো আমরা যদি এবার 50 এই 51টাকে নিচে লিখি, 51 51 51 এবং 51, ঠিক আছে না, এভাবে লিখলাম, 4টা 51 আছে। সো ওই দুইটা সংখ্যা এখন তাকাও, সংখ্যা দুটি গড়ে কত বেশি আছে গড়ে সংখ্যা দুটি, তার মানে হচ্ছে দুইটার সংখ্যার প্রতিটাই কত করে বেশি আছে, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। এই গড়ে কত বেশি, এই ভাষাটা কিন্তু খুব একটা ভদ্র ভাষা না, ঠিক আছে না, গড়ে কত বেশি, এই বুঝছিস তো, গড়ে কত বেশি মানে দুইটা সংখ্যায় তো কিছু না কিছু বেশি, তাই না, সেই জন্যই তো গড়টা বৃদ্ধি পেয়েছে, কিন্তু দুইটা সংখ্যার প্রতিটাই গড়ে কত বেশি, মানে এটাও কত বেশি বা ওইটাও কত বেশি, ব্যাপারটা হচ্ছে এরকম যে গড় পড়তা কত করে বেশি আছে এক একটা, ঠিক আছে, কথাটা কি বুঝতে পারছিস, দুইটা সংখ্যা মিলে না, দুইটা সংখ্যা মিলে হলে তো মোটটা হবে, আর এক একটা যখন হবে তখন 2 দিয়ে ভাগ হবে। চলেন আমরা একটু দেখে নিচ্ছি যে আমরা কি বলছি আসলে, তাই না, চলেন তাহলে কি হলো দেখা যাক, 50 আছে 50 আছে, সো ওই 50 দুটো আমরা এখানে ধরলাম, আর যখন আমাদের গড় হচ্ছে পরের গড়টা হচ্ছে 51 51 51 51, এইভাবে গড়টা আমরা বলছি যে গড়ে হচ্ছে 51 আছে। এইবার ওই সংখ্যা দুটো চিন্তা করে দেখেন যে এখানে যেহেতু 51 আছে, এখানে যদি আপনি 52 করেন, 52 এবং এখানে যদি 52 করেন, তাহলে কি হচ্ছে, টাকা দেখেন, এখান থেকে 1 নিয়ে এখানে দিবেন আর ওইখান থেকে 1 নিয়ে এখানে দিবেন, তাহলে কিন্তু সবগুলো 51 হয়ে যাবে, তাই না, সেন্স, অ্যাপ্লাই ইউর সেন্স, এইভাবে চিন্তা করে দেখবেন যে সহজ হয়ে গেছে জিনিসগুলো। সো প্রতিটা সংখ্যা গড়ে আপনার 1 করে বেশি আছে, এই যে দেখেন এখানে 51 আছে, এখানে 52 আছে, তাহলে গড়ে 1 করে বেশি আছে, তার মানে প্রতিটি সংখ্যা গড়ে 1 করে বেশি গড়ে, তাই না, গড়ে। সো অনেক সময় আপনাদের হয় কি, যদি আপনারা একটু সতর্ক থাকেন, দেখা যাচ্ছে যে আসলে এই বিষয়গুলো কোনো বিষয়ই না আপনাদের কাছে। কেন? কারণ অঙ্ক তো এক্স ধরে সবাই পারেন, কিন্তু এক্স ধরে করতে একটু লম্বা চড়া হয়ে গেলে যদি একটু এইভাবে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে অনেকেই তো স্লাইডগুলো শুরু থেকে দেখে আসছেন, লেকচারের প্রতিটা স্লাইড শুরু থেকে দেখে আসছেন, তারা বুঝতে পেরে গেছেন যে এটা যদি এভাবে পড়ি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে, এই জিনিসগুলো পারা যাবে। কি শর্ট ক্লিয়ার হচ্ছে তো? আচ্ছা, না হলে কিন্তু কমেন্টে বলতে হবে, ক্লিয়ার করার জন্য আমাদের হাতে আরও ব্যবস্থা আছে। সো উচ্চ মাধ্যমিকে যাওয়ার আগেই আমরা এই বিষয়গুলোকে ক্লিয়ার করে যাব। উচ্চ মাধ্যমিকে আমাদের সিলেবাস কমপ্লিট করার জন্য আমরা খুব তোড়জোড়ে কাজ চালাচ্ছি, হয়ে যাবে, ম্যাথের ফুল সিলেবাস পেয়ে যাবেন, টেনশন করেন না। চলেন এটা আগে সারেন পরীক্ষাটা, কি ঠিক আছে, ঠিক বললাম তো নাকি? আচ্ছা আসেন, 4 জন, এই কে ঘুমাচ্ছে? ভর্তি পরীক্ষার সময় কিন্তু ঘুমানো যাবে না, একটাই পরীক্ষা, হ্যাঁ, এখানে কিন্তু বাংলা পরীক্ষা আলাদা, ইংলিশ পরীক্ষা আলাদা, এরকম কিন্তু ব্যাপার নাই, একটাই পরীক্ষা, ওই দিন যদি ঘুমিয়ে যাইস তাহলে তোর হবে না, সুতরাং ঘুমানো যাবে না। চলেন দেখি কি আছে। 4 জন লোকের প্রত্যেকের ভর হচ্ছে 50 কেজি, 4 জন লোকের প্রত্যেকের ভর হচ্ছে 50 কেজি। তো ঠিক আছে, প্রত্যেকের ভর হচ্ছে 50 কেজি, আচ্ছা ভালো হয়েছে। সো এই 50 কেজি, একজনের ভর 60 কেজি, আচ্ছা 4 জন লোকের প্রত্যেকের ভর হচ্ছে 50 কেজি আর একজনের ভর হচ্ছে 60 কেজি, তাই না, একজনের ভর হচ্ছে 60 কেজি, গড় নির্ণয় করো। আচ্ছা, তো পারেনি সবগুলো যোগ করে দিয়ে এই ভরকে 4 দিয়ে গুণ করে তারপরে এটাকে যোগ করে 4 দিয়ে গুণ করলে 4 5 20, 200 কেজি, আর এই যোগ 60 ডিভাইড বাই 5, এটা তো আপনারা সবাই পারেন। এই অঙ্কটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা খুব বেশি উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ওঠার পর এটা কেমিস্ট্রির ক্যালকুলেশনে পাবো, পদার্থবিজ্ঞানের ক্যালকুলেশনে পাবো, আর ম্যাথের ক্যালকুলেশনেও পাবো, যেহেতু ম্যাথে বলবিদ্যা আছে। বলবিদ্যা তো আসলে পদার্থবিজ্ঞান, তাই না, আসলে পদার্থবিজ্ঞান, কিন্তু আসলে সত্য কি জানেন, ধরেন একটু মজা করি আর কি, 1 একটা সংখ্যা না, 2 একটা সংখ্যা না, 3 একটা সংখ্যা, আবার অঙ্কও, ঠিক আছে থাক। সো 3 বললে কিন্তু কিছু বুঝায় না, কেন বুঝায় না বলেন তো? কারণ 3 কেজি নাকি 3 গ্রাম নাকি 3 কিলোমিটার এটা বলতে হয়, তাহলে ওই কেজি গ্রাম কিলোমিটার যেই শব্দগুলো এখানে বললাম এগুলো হচ্ছে একক, আর এই এককগুলো হচ্ছে পদার্থবিজ্ঞানের, সকল এককই কিন্তু পদার্থবিজ্ঞানের। আমার কাছে 3টি আম আছে, আমের ভর আছে, ব্যাপারটা তাই ধরে নেওয়া হচ্ছে যে আমের গড়ে ভর হচ্ছে 1 কেজি করে, তার মানে আমার কাছে প্রায় 3 কেজি আম আছে। সো এককগুলোই হচ্ছে পদার্থবিজ্ঞান থেকে আসা মূলত,
আর সংখ্যাগুলো গণিত থেকে আসা, এই জন্য না পদার্থবিজ্ঞান স্বাধীন কিছু, না গণিত স্বাধীন কিছু। ঠিক আছে, আপনি যেখানেই যাবেন, আপনি যখনই ছোটোবেলা অঙ্ক করেছেন, অঙ্ক শুরু করেছেন, তখন কিন্তু আপনি 1 2 3 গণনা করা শিখেছেন। এই গণনা করা শেষ করার পর কি হলো, আপনি কিন্তু এই যোগের ব্যবহার করা শিখলেন বা যোগ অঙ্ক করা শিখলেন, তারপরে যোগের ব্যবহার করা শিখলেন। তো আপনি কি করলেন, 3 + 2 = হচ্ছে 5, এটা শিখলেন। কিন্তু এই 5 কোনো কাজে আসে না 3 আর 2 যোগ করে, যদি কি না আপনাকে এরকম কিছু বলা না হয় যে আপনার কাছে 3টি আম ছিল, আপনার বন্ধু মিস্টার রহিম সে আপনাকে আরও 2টি আম দিল, তাহলে আপনার এখন আমের সংখ্যা দাঁড়ালো 5টি। সো মিনিংলেস হয়ে যায়। সুতরাং আপনি গণিতকে ব্যবহার করতে হলে পদার্থবিজ্ঞান লাগবেই, আর পদার্থবিজ্ঞানকে সুসজ্জিত করতে হলে গণিতকে লাগবেই। কত তাপ দিলে কত বাষ্প হয় এটা না জানা পর্যন্ত, তাপ দিলে যে বাষ্প হয় এই কথাটুকু, এটা হলো কোয়ালিটেটিভ ফিজিক্স। আর যখনই আপনি চলে আসছেন তাপ দিলে বাষ্পীভূত হচ্ছে এই পরিমাণ, এত তাপ দিলে এই পরিমাণ বাষ্পীভূত হচ্ছে, তখনই সেটা হয়ে গেল কোয়ান্টিটেটিভ ফিজিক্স। এবং এটার জনক কে জানেন তো? নিউটন, তাই না? স্যার আইজাক নিউটন। সো আচ্ছা, পরে হবে, নিউটন নিয়ে পরে কথা হবে। চলেন আমরা অঙ্কে ফিরে আসি। তো এই জায়গাটাতে এখন যে ক্যালকুলেশনটা আমরা করব, সেই ক্যালকুলেশনটা আপনাদের বারবার বড় বড় অঙ্ককে ছোট ছোট করে ফেলবে উচ্চ মাধ্যমিক শ্রেণীতেও, আর এখানে তো করবেই। সো আমি বলি, আপনারা অনেকেই কিন্তু হিসাবটা করে ফেলেছেন, কিন্তু আমি একটা ভিন্ন হিসাব এখন দেখাবো। সেই ভিন্ন হিসাবটা কেন হচ্ছে, এই হিসাবটার কারণে ভরকেন্দ্র বের হয়, এই হিসাবটার কারণে চক্রগতির ব্যাসার্ধ বের হয়, এই হিসাবটার কারণে আপনার গড় পারমাণবিক ভর বের হয়। সো ব্লাবলা আর নাই বললাম, ঠিক আছে? তাহলে আর অঙ্ক করার সময় পাওয়া যাবে না যদি এত হিসাবের কথা বলি যে কোথায় কোথায় লাগে এটা। সো আসেন, চলে আসেন। 4 জন, এই বোর্ড হচ্ছেন না তো? কানে কানে বলেন। আচ্ছা আসেন, 4 জন লোকের প্রত্যেকের ভর হচ্ছে 50 কেজি এবং একজনের ভর হচ্ছে 60 কেজি। তো আপনি একটু দেখেন, 4 জনের ভর হচ্ছে 50 কেজি, এটা কিন্তু ওয়েটেড অ্যাভারেজ। প্রথমে আপনাদের নিয়মটা আগে করে নিচ্ছি, কী করলেন? 50 কেজির ওয়েট হচ্ছে 4, মানে এটা 4 জন আছে, এর ওয়েট হচ্ছে 4 গুণ। সো কী করলেন, এর সঙ্গে আপনি দিলেন হচ্ছে 60 কেজির একজনকে যোগ দিলেন, এটার ওয়েট হচ্ছে 1, তাই না? একজন আছে 60 কেজি। তো নিচে কী করবেন, ওয়েটের যোগফল দিবেন, গুরুত্ব আরোপিত গড়, উপরে কিন্তু টাইটেলটা আছে। আচ্ছা, আপনারা কিন্তু আমার স্লাইডগুলো তো বুঝেন, তাই না? সবসময় বলা হয় না, স্লাইডের উপরে যে টাইটেলটা লেখা থাকে, এই টাইটেলটা কিন্তু টাইপ, কী টাইপের অঙ্ক আপনি করছেন, এটা তো অনেকে অবশ্য এতগুলো লেকচার করতে করতে বুঝে গেছেনই, শুরুতেও বলেছিলাম। সো ইটস নট এ বিগ ডিল। চলেন এবার কি হচ্ছে, 4 + 1, এই হচ্ছে আমাদের যে কি বলে এটাকে, গুরুত্ব বা ওয়েট। ইংরেজিতে বলে ওয়েট, বাংলায় বলা হচ্ছে গুরুত্ব। অনেকে তো ইংলিশ ভার্সনে আছেন নাকি? এই কে কে ইংলিশ ভার্সনে আছেন? হাত তুলেন তো। আচ্ছা, হাত তোলাটা পরে দেখতেছি, বুঝছি। আচ্ছা, এখানে কী হলো, এইখানে হলো নিচে থাকলো 5 আর উপরে থাকলো 4 × 5 = 20, 260, 260। এটা হচ্ছে আপনাদের নিয়ম। সো আপনাদের নিয়ম অনুসারে এটা যা আসে তাই। আচ্ছা, এইটা কত আসে, এটা 5 × 5 = 25। আচ্ছা ঠিক আছে, করেই ফেলি, তো 25 দিলাম, এটা 52 দিলাম, ঠিক আছে? 5 × 2 = 10, ঠিক আছে। কিন্তু বিলিভ ইট, আমি এটা ভাগ করে কিন্তু লিখি নাই, আমি এটা মুখস্থ করেও লিখি নাই। তাহলে আমি এটা কীভাবে লিখলাম? সো আই হ্যাভ অ্যানাদার ওয়ে টু সলভ দিস। আগে এইটা থেকে ওয়েটের আরেকটু ব্যাপার একটু আলোচনা করব, তারপর ফাইনালি আমার সলিউশনটা একটু বলবো। সো চলেন একটু এবার ওয়েটের একটু ডিফারেন্ট শেপটা একটু দেখে নিচ্ছি। নিচে কত ছিল? 5, তাই না? 5, এই 4কে 5 দিয়ে ভাগ করলে 0.8 হয়। সো ওয়েটকে কখনো কখনো এইভাবেও ব্যবহার করা হয়, এই যে 0.8 এইভাবে ব্যবহার করা হয়। এই দেখেন 4 আর এই যে নিচে হচ্ছে 5, এই যে 4কে 5 দিয়ে ভাগ দিলাম, ওইটা ওয়েট আর এটা ওয়েটের সমষ্টি। মোট এত ওয়েটের ভিতরে এত ওয়েট 50-এর। সো এটা আমাদের কি বলবো, সিঙ্গেল নাম্বারে ওয়েটটাকে প্রকাশ করা হচ্ছে। এটা এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রাকৃতিক ভগ্নাংশ, বা আমরা বলি হচ্ছে স্বাভাবিক ভগ্নাংশ। আর এখানে যেটা আছে এটা হলো দশমিক ভগ্নাংশ। ওয়েটটাকে দশমিক ভগ্নাংশ এইভাবে লেখা যায়। সো এটাকে কি করলেন, এটাকে আপনি এপাশে 1/5 মানে হচ্ছে 0.2। সো আপনি লিখলেন 60 × 0.2। এইভাবে কিন্তু অনেকে করে থাকে। তো এটা আবার অনেকে বের করে না, কি করে, 1 থেকে 0.8 বের দিল, মোট ওয়েট তো 1 ধরেছেন না আপনি, তো এখানে এটাতে ভাগ দিয়ে দিলে তো এখন তো নিচে 1 আছে, কারণ এটা আর এটা যোগ করে তো নিচে 1ই হচ্ছে। আচ্ছা ফাইন। সো আপনি কি করলেন, কি 0.8 আর 0.2 দিয়ে গুণ করে দিলেন। তো 5 × 8 = 40, এখানে থাকলো 40, ঠিক আছে?
5 8 40, 400 হয়, 4 পয়েন্টের কারণে একটা শূন্য বাদ গেল। 6 2 12, 120 হয়, পয়েন্টের কারণে একটা শূন্য বাদ গেল। এগুলো তো আপনারা বুঝেন। সো এখান থেকেও কিন্তু আপনি 52 সহজে ক্যালকুলেট করতে পারেন। আমি কিন্তু এটা দিয়েও বলি নাই আপনাদেরকে। তাহলে ওয়েটের দুই রকম দেখলেন। পার্সেন্টেজ থাকলে এখানে থাকতো 80%, এখানে থাকতো 20%। সো 80/100। কেন 100? কারণ এই যে এই 80টা এখানে থাকতো, আর এই 20টা এখানে থাকতো। তাহলে 20 আর 80 যোগ করলে 100 হতো। ব্যাপারটা এরকমভাবে থাকতো। পার্সেন্টেজে থাকলে এইভাবে করবেন, আর কিছুই না। সো আমি কিন্তু এইভাবেও আপনাদেরকে বলি নাই। এবার আমি কিন্তু আগে এটা বলেছি, এখন কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না। তো চলেন, এবার আমি যেটা করছি সেটা একটু খেয়াল করেন। এটা খুব কাজ দেয় যখন খুব বিদঘুটে টাইপের কোনো অঙ্ক থাকে, সংখ্যাগুলো বিদঘুটে টাইপের থাকে, এবং বিদঘুটে টাইপের সংখ্যাটা যখন গুণ ভাগ করাটা, এই ধরনের ভাগ টাগ করাটা বা এই ধরনের গুণ করাটা একটু ঝামেলাপূর্ণ মনে হয়, তখন ব্রেনের লোডটা কমানোর জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা যেতে পারে। এই পদ্ধতিটা ব্যবহার করা যেতে পারে। সংক্ষিপ্ত গড়ের যে কৌশলটা, সেই কৌশলটা কিন্তু এই ধরনের সেন্স থেকে ওই কৌশলটা তৈরি করা হয়েছে। আপনাদের স্ট্যাটিস্টিক্সের সংক্ষিপ্ত গড় তো অনেকেই পড়েছেন, তাই না? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, নর্মাল পদ্ধতিতে করলে হবে না, সংক্ষিপ্ত পদ্ধতিতে করা লাগবে। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করে কি উপকার পেয়েছেন সেটা আমাকে বলেন। সেই উপকারটা হচ্ছে বড় বড় সংখ্যাগুলোকে ছোটো ছোটো করে ফেলছেন, আর কিছুই করার নেই। ভালো করে তাকায় দেখেন, বড় বড় গুণ করতে হতো, বড় বড় ভাগ করতে হতো, সেগুলোকে ছোটো ছোটো করে ফেলছেন। মানে বড়ে বড়ে শহর মে ছোটে ছোটে বাতে হতে রেতে, এইটুকুই। আসেন এইবার একটু আমরা দেখি যে আমরা কি করতে চাচ্ছি আসলে। চলেন তো দেখি। 4 জন লোকের প্রত্যেকের ভর হচ্ছে 50 কেজি এবং একজনের ভর হচ্ছে 60 কেজি। সো 60 কেজি এবং 50 কেজি দুই রকমের ভর আছে। এবার 60 কেজি থেকে 50 কেজি বিয়োগ দেন। কত পার্থক্য, মানে কত বেশি আছে? 50 কেজি থেকে 60 কেজি কত বেশি আছে? তো 50 কেজি বিয়োগ দেন। এটা তো সবাই জানেন, বিয়োগ দিলে 10 আসবে। আমি লিখতেছি বোঝার জন্য যে আমি আসলে কী কী কাজ করব। তো 10 আছে। তো এই 10-এর ভিতরে ওয়েট কার বেশি? এইটার ওয়েট হচ্ছে 4 জন। তো এটার ওয়েট কত? ওয়েট হচ্ছে 4 আর 4। আর এটার ওয়েট কত? 1 জন, তাই না? 1 জন। 4 জন, এখানে হচ্ছে 1 জন। সো 1 জন। তাহলে এটার হলো ওয়েট হলো 1। এবার এই যে 4 আর 1-এ 5, ঠিক আছে? তো 5 ভাগ, এই 10-কে 5 ভাগ করে দেন। তো 10-কে 5 ভাগ করে দিলেন, 10-কে আপনি 5 ভাগ করে দিলেন। এখন যার ওয়েট বেশি তার থেকে এই ওয়েটটার দূরত্ব কম হবে, গড়টার দূরত্ব কম হবে। কি বলছি? যার ওয়েট বেশি তার থেকে দূরত্ব কম হবে, যার ওয়েট কম তার থেকে দূরত্ব বেশি হবে। ব্যাপারটাকে আপনি এইভাবে চিন্তা করে দেখেন, ব্যস্তানুপাতিক রেখে, ঠিক আছে না? সো চিন্তা করার একটু পরে বলছি, আগে অঙ্কটা সেরে নিই। আপনি যদি 50 থেকে হিসাব করেন যে ঠিক আছে 50-এর ওয়েট বেশি, তাহলে তার থেকে এই সংখ্যাটার দূরত্ব কম হবে। এইটা হবে 52। কি বলছি বলেন তো? একটু করে আমি ছবি এঁকে এখানে বলে দিচ্ছি। 50 থেকে দূরত্বটা হবে 52। আর আপনি যদি 60 থেকে হিসাব করেন, 50 আর 60-এর মাঝখানে তো কিছু একটা হবে। 50 থেকে সামান্য বাড়বে, 60 থেকে বেশি কমবে। কেন কমবে বলেন তো? বেশি কমবে কারণ 60-এর ওয়েটটা কম আর 50-এর ওয়েটটা বেশি। যার ওয়েট বেশি তার থেকে বেশি দূর যাবে না, তার কাছাকাছি হবে। আর যার ওয়েট কম তার থেকে অনেক দূরে আসবে। সো দ্যাট ইজ ইট। সো এটা থেকে নিচের দিকে আসবে কারণ 60-এর তো নিচে হবে। সো এখান থেকে কত হবে দেখেন, এই যে 10-কে 5 ভাগ করলেন, 5টা ওয়েট, আর এই 4টা ওয়েট এখানে গুণ হবে। এখানে একটা ওয়েট গুণ হয়েছিল। সো এটাও কিন্তু আবার 52 হবে। ইদার অফ দ্য ক্যালকুলেশনস ক্যান বি ডান। ইদার যে কোনো একটা আপনি করবেন, হয় এইটা করবেন অথবা আপনি এইটা করবেন। নিচেটা আমি একটু ইয়েলো মার্ক করে দিচ্ছি। এই আর কি, শেষের দিকে লেকচার আর কি থাকবে, সব তো পারেন। এখন একটু মজা করা আর কি, যে না ঠিক আছে আপনি যে পারেন, আসলেই পারেন, এইটুকু আলোচনা করো আর কি। তো চলেন, তাহলে কি হলো দেখেন তো। ব্যাপারটাকে আমি এখানে একটু মানে চিত্রায়িত করার চেষ্টা করছি আর কি। ভার্চুয়াল জিনিস তো চিত্রায়িত করাটা একটু কঠিন। সো একটু ভর টর থাকলে হিসাব করাটা একটু সহজ হতো। তো যেহেতু ভর হাতে নেই এই মুহূর্তে, এটা দিয়েই কাজ সারি আপাতত। চলেন, এইটা কি কালার? পার্পেল কালার। আচ্ছা ঠিক আছে, যদি কালার ব্লাইন্ড না হয়ে থাকি তাহলে এটা পার্পেল কালারই। দেখেন তো আপনারা এটা পার্পেল কিনা। আচ্ছা, এই হলো ব্যাপার। এইভাবে জিনিসটাকে ভাবা হয়। হ্যাঁ, এটা কিন্তু ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক। খুব বড় বড় অঙ্ক ছোট ছোট করে ফেলা যায়, ঠিক আছে? সাবধান, বড় বড় অঙ্ক ছোট ছোট করে ফেলা যায়, এমনকি ইন্টারমিডিয়েট, এমনকি অনার্স লেভেলে, এমনকি আপনি চাকরির পরীক্ষা দিতে গেলে স্যাট, জিআরই, জিমেট, যা কিছু, যা দেশের বাইরে যাওয়ার অঙ্ক টঙ্ক আছে সব কিছুতেই এটা ব্যবহার করা যায় খুব। আইবিএর কথা তো বললামই না, সেখানেও কিন্তু এই টেকনিকটা
খুব ইজিলি ব্যবহার করা যায়। সো ইটস এ টেকটিক বেসিকলি। দেখেন, হ্যাঁ, সো এটাকে আমরা ব্যস্তানুপাতিক টেকটিক বলে থাকি। দেখেন, এইটা হচ্ছে 50 আর এটা হচ্ছে 60। তো এর ভর, এর কত, ওয়েট কত, ওয়েট মানে ভর আর কি, আপাতত ওই জন্য মুখে বারবার ভর চলে আসছে আর কি। সো আসেন, এর ওয়েটটা হচ্ছে 4টা, 4, এর ওয়েট হচ্ছে 4 গুণন 4 আর কি, আর এর ওয়েট হচ্ছে 1 গুণন 1। তো এই এক ডিস্টেন্সটা এদিক থেকে হবে, এক ডিস্টেন্স, ওইটার ওয়েটটা এদিকে যাবে আর এটার ওয়েটটা এদিকে যাবে। ইয়ে হে মতলব মেরা, এটাই আসলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বা শেয়ার করতে চাচ্ছি। কেন এরকম হবে সেটা নিয়ে আলোচনা হবে, আলোচনার দরজা বন্ধ না। সো আলোচনা হতে থাকবে, কোনো সমস্যা নেই। এখন আমরা সেরে নিই অঙ্কটা। তাহলে কী হলো, এই 4টা এদিকে যাবে, এদিকে যাবে, তাহলে মোট 5 ভাগের ভিতরে 1 ভাগ এদিকে যাবে। এই জন্য এই যে মোট ডিস্টেন্সটা হচ্ছে 50 থেকে 60-এর ডিস্টেন্স হচ্ছে 10, এই 10কে আমরা 5 ভাগ করছি, তার ভিতরে 1 ভাগ এদিকে দিলাম আর 4 ভাগ ওদিকে ছিল। আর ওই দিক থেকে আসার সময় 60 থেকে যখন নেমে আসতেছি তখন 4, এই পুরো 10 ডিস্টেন্সকে 5 ভাগ করলাম, 5 ভাগ করার পরে তার 4 গুণ এখান থেকে বিয়োগ দিয়ে দিচ্ছি। এই যে 5 দিয়ে ভাগ করলাম, তার 4 গুণ, এই পুরো ভগ্নাংশটার 4 গুণ আমরা বিয়োগ করে দিচ্ছি। সো দ্যাট ইজ ইট। চলুন পরের স্লাইডে যাই। আচ্ছা, একটা অঙ্ক এখানে দেওয়া হয়েছে যেটা আপনারা কেমিস্ট্রিতে করেছেন, আপনাদের নবম দশম শ্রেণীর কেমিস্ট্রিতেই করেছেন, কিন্তু এটা যে গুরুত্ব আরোপিত গড় দিয়ে করা হচ্ছে এটা কিন্তু আপনারা কখনো চিন্তা করেন নাই। তো চলেন একটা করি। এটিকে আইসোটোপ দেখা যাচ্ছে এখানে, তাই না? আইসোটোপ, ঠিক আছে, ওকে। যাদের টোপ মানে কি মাথা, আর আইসো মানে হচ্ছে একই, তাহলে মাথা একই মানে কি, এটা কেমন ধরনের কথা হলো যে এটার মাথা একই? আচ্ছা, এইটা নিয়েও আলোচনা আছে, পরে আলোচনা হবে। তাছাড়া এটা তো কেমিস্ট্রি ক্লাস না, এগুলো নিয়ে বেশি কথা বলাটা এখন ঠিক হবে না। চলেন আমরা অঙ্ক করি আগে। আচ্ছা, অঙ্ক করি। আমরা ইয়েলো নিলাম, কী হয়েছে, এই একটা আমাদেরকে আইসোটোপ আর এই একটা আইসোটোপ দিয়েছে। অবশ্যই আমরা কিন্তু কেমিস্ট্রি পড়ছি না এই ক্লাসে, মাইন্ড ইট, আমরা কিন্তু কেমিস্ট্রি পড়ছি না। আমরা কী করছি, এই যে একটু আগে একটা শিখলাম গুরুত্ব আরোপিত গড়ের ব্যস্তানুপাতিক নীতিটা, যে যার ওয়েটটা বেশি তার থেকে দূরত্ব কম হবে গড়ের, আর যার ওয়েটটা কম তার থেকে দূরত্ব বেশি হবে গড়ের। সো এটাই তো, এই জিনিসটাকে এখন এখানে ব্যবহার করব। দেখেন তো, এটা 30 আছে আর এটা আছে 27। সো আমরা যদি ওইভাবে ব্যবহার করি তাহলে 30 মাইনাস হচ্ছে 27, আমাদের ডিফারেন্স হচ্ছে 3, বোঝার জন্য শুধু লিখলাম। আর বলছে যে আইসোটোপের ভিতরে এইটা আছে 2 আর এইটা আছে 1, এই যে 2:1 অনুপাতে আছে, বা আপনি বলতে পারেন যে এটা 67% আছে আর এটা 33% আছে, লাইক দ্যাট। 66.66% আর এটা হলো 33%, ব্যাপারটা 33.33%। এই ব্যাপারগুলো তো আপনারা বুঝেন, পৌনঃপুনিকও আপনারা বুঝেন, আর আমরা শুরুতে তো আলোচনা করেছিলাম। আর পৌনঃপুনিকের ব্যাপারটা, পৌনঃপুনিক আসলে একটা নির্দিষ্ট সংখ্যা, এটা তো আমরা জানি। আচ্ছা চলেন, তো কী হলো, এখানে 3 থাকলো, কি থাকলো না, কত ডিস্টেন্স থাকলো, মানে এইটা থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 3, আর এইটার ওয়েট হচ্ছে 2 আর এইটার ওয়েট হচ্ছে 1। তাহলে ওয়েটটাকে উল্টায় দেন, 1:2 করেন। ওই যে ব্যস্তানুপাতিক বললাম যে এখন এটা থেকে তাহলে দূরত্ব কম হবে আর এটা থেকে তাহলে দূরত্ব বেশি হবে। যেহেতু এইটার ভর বেশি তাহলে দূরত্ব কম, এটার ভর কম তাহলে দূরত্ব বেশি। সো এবার আপনি গেলেন, তাহলে এই ওয়েটের অনুপাত হলো এত, তাহলে 3 ভাগ করতে হবে, আর আসেও তো 3, তো 3 ভাগ করে দেন, শেষ। কার সাথে যোগ দেবেন যেন, এই 27-এর সাথে। তাহলে এইটার গুরুত্ব আরোপিত গড় হচ্ছে 28। এটা মুখে করে ফেলা যায়, কারণটা কি, 3 বেশি আছে, প্রত্যেক ভাগে 3 পড়বে, কারণ মোট 3টা ভাগ আছে এখানে, 2 আর 1 3, 3টা ভাগ আছে, তাহলে প্রত্যেক ভাগে 3 পড়বে। এখন এই 27 থেকে নিশ্চয়ই 1 ভাগ যাবে, যেহেতু 27-এর অনুপাত 2 আর 30-এর অনুপাতটা হচ্ছে 1, তাহলে ওই 1 অনুপাতটা 27 থেকে যাবে, তাহলে 27 আর 1 28 হবে, শেষ মুখে। চলেন পরের অঙ্কে, এটাতে বেশি কথা বললাম না, ওমা ভেক্টর, আচ্ছা ভেক্টর, তো এই ভেক্টর মামা আসলে ম্যাথমেটিক্সের জিনিস, কিন্তু ফিজিসিস্টরা এটাকে ধার করে নিয়ে গেছে। কেন ধার করে নিয়ে গেছে? কারণ ফিজিসিস্টদের জন্যই এটা বানানো হয়েছে। সো আপনি ভেক্টরকে ছাড়া মেকানিক্স সম্পূর্ণ অচল, কি ঠিক না? আচ্ছা, মেকানিক্স এখনও ওইভাবে পড়েন নাই, তারপরেও নিউটনিয়ান মেকানিক্স, নিউটনীয় বলবিদ্যা, হ্যান ত্যান হাবিজাবি ইত্যাদি অনেক কিছু পড়েছেন আপনারা, তাই না? F=ma দিয়ে অনেক অঙ্গটঙ্গ করে শেষ। আচ্ছা চলেন, এই ভেক্টরটা গাণিতিকভাবে একটা গণিতের একটা শাখা, এবং
এটা পদার্থবিজ্ঞানে খুব বেশি পরিমাণ ব্যবহৃত একটা শাখা, প্রায় শুধু পদার্থবিজ্ঞানেই ব্যবহার করার জন্যই এটাকে আবিষ্কার করা হয়েছে। তবে আপনাদের সাথে কখনো সাক্ষাৎ হলে বলবো না, এটা কিন্তু ইকোনমিক্স বা এই ধরনের সাবজেক্টে, মানে স্ট্যাটিস্টিক্সের মতো সাবজেক্টে, ইকোনমিক্সের মতো সাবজেক্টে এটাকে ব্যবহার করা যায়, টেকনিক আছে। সো এটা নিয়ে এখন আলোচনা করার দরকার নেই, আমরা স্ট্যাট পড়তেও আসিনি, আমরা ইকোনমিক্স পড়তেও আসিনি, স্ট্যাট শেষ করলাম। তো এখন ভেক্টরে চলেন ভেক্টর। আচ্ছা, কয়েকটা জ্ঞাতব্য বিষয়, যে বিষয়গুলো বইয়ের মধ্যে স্পষ্ট করা নাই, কিন্তু এগুলো থেকে অতীতে প্রশ্ন আসতে দেখা গেছে, সেই জায়গাগুলো একটু এখানে আলোচনা করা হয়েছে, অন্য কিছু নয়। আসেন তাহলে প্রথমে বলা হচ্ছে এ পি এবং বি কিউ যদি শূন্য হয় এবং পি কিউ সমান্তরাল না হয়। আচ্ছা, সমান্তরালের ব্যাপারটা কি এইটা একটু আলোচনা করি, এটা বইয়ে আপনাদের আলোচনা করা আছে। আচ্ছা দেখেন তো, মনে করেন আমরা ভেক্টর আঁকবো, ভেক্টর আঁকবো, ঠিক আছে? তাহলে কী হলো, এ হলো আপনার একটা ভেক্টর, কি এটা ভেক্টর তো নাকি? আচ্ছা ভেক্টর মনে হচ্ছে তো। আচ্ছা এইটা একটা ভেক্টর, এই ভেক্টরটা মনে করেন শুরুটা হচ্ছে এই পয়েন্টে আর এটা শেষটা হচ্ছে এই পয়েন্টে। আর না আমি ভেক্টর ডিটেল পড়াবো না, ঠিক আছে? কে যেন বললো আর কি যে ভেক্টর কি ডিটেল পড়াবেন নাকি? আচ্ছা আমি ডিটেল পড়াচ্ছি না, আমি একটু বলে নিচ্ছি আর কি, যে একটা জিনিস একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, এই ভেক্টরটা এর সাথে যদি আরেকটা ভেক্টর চিন্তা করেন, ঠিক আছে? এই ভেক্টরটা কোনটা? সো এই ভেক্টরটা হচ্ছে এইটা। আচ্ছা দিলাম, এই দুইটা হচ্ছে সমান্তরাল ভেক্টর। আবার আপনি ওই দিক থেকে এদিকে টানেন, এটাও কিন্তু সমান্তরাল ভেক্টর। আবার আপনি এইখান থেকে এইখানে একটা টানেন, এটাও কিন্তু সমান্তরাল ভেক্টর, তাই না? এটাও কিন্তু একটু বাঁকা হয়ে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা এইটাকে একটু আচ্ছা এইদিকে দিই, হ্যাঁ, তাহলে আর বাঁকাবুকি হওয়ার সম্ভাবনাটা একটু কম। আচ্ছা দিলাম, সো এইটা একটা ভেক্টর, তো বাঁকা মনে হচ্ছে? আচ্ছা না, আচ্ছা আপাতত এবার ঠিক আছে। তাহলে এই সবগুলো ভেক্টর কিন্তু একটা আরেকটার সমান্তরাল, পরস্পর সমান্তরাল ভেক্টর। একই দিকে থাকলে সদৃশ, ভিন্ন দিকে থাকলে বিসদৃশ, ঠিক আছে ফাইন। যদি মানে সমান হয় তাহলে এইটা পি ভেক্টর হলে, উপরেরটা পি ভেক্টর হলে নিচেরটাও পি ভেক্টর। ভেক্টর জানি কেমন দেয়, উপরে একটা তীর চিহ্ন দিতে হয় না, দিলাম, আপাতত দিছি আলহামদুলিল্লাহ। সো উপরেরটা পি, এটা পি ভেক্টর, আর এইটা তাহলে মাইনাস পি ভেক্টর। কিন্তু এটা মাইনাস পি কেন হইলো? কারণটা দেখেন, আপনি এই পয়েন্ট থেকে যাত্রা করে এই পয়েন্টে এসে পৌঁছলেন, মনে করেন 10 কিলোমিটার, মনে করেন এটা কী দিক, পূর্ব দিক বা পশ্চিম দিক একটা ধরেন, ঠিক আছে? সো এটা পূর্ব দিক ধরলাম আপাতত, ডান পাশটাকে সচরাচর পূর্ব দিক ধরা হয় আর কি জেনারেলি, উপরেরটাকে উত্তর, নিচেরটাকে দক্ষিণ, বাম পাশটা পশ্চিম এবং ডান পাশটা হচ্ছে পূর্ব, জেনারেলি এভাবে ধরা হয় জেনারেলি। তো আপনি উল্টাপাল্টা ধরতে পারেন, এটা আপনার ব্যাপার। এটা অবশ্য দিক ধরাধরির ক্লাস না, দিক ধরাধরির ক্লাসটা কিসে ছিল? বিজিএস, তাই না? তো ওইটা না, এটা হচ্ছে ম্যাথের ক্লাস। সো আমরা এটা নিয়ে তর্কতর্কি শুরু করে দেন না, এই কারণে তর্ক করতেছে শোনা যাচ্ছে, তর্ক করেন না, ঠিক আছে? এটা সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। আসে তাহলে পি ভেক্টরটা গেল, এটাও পি ভেক্টর, আর এটা হলো মাইনাস পি ভেক্টর। এটা কারণ এই জন্যই দেখেন, আমরা যদি একটু মাইনাস ভেক্টরটাকে, ঋণ ভেক্টরটাকে আমরা যদি কি করি, একটু ইন্ডিগো কালারে নিয়ে আসি, তখন আপনি একটা সুন্দর চিত্র দেখতে পাবেন। এখানে একটু আপ ডাউন করে দিলাম যাতে একটু পাশাপাশি দেখা যায় আর কি, এই ফাইন। সো ইন্ডিগো কালারে একটু, আচ্ছা আর একটু ইয়ে করতে হবে, একটু নিচে দিতে হবে, একটু নিচে না দিলে মানে কালার দুইটা আলাদা করে বোঝা যাবে না। সো একটু নিচে দিলাম আর কি, একই জিনিস বোঝানোর জন্য। আচ্ছা ফাইন, তো কী হলো, এবার একটু আসেন, তাহলে উপরেরটা যদি পি ভেক্টর পজিটিভ হয়, আর এই ইন্ডিগো কালারে যেটা আছে বা ইয়েলো কালারে যেটা আছে, এটা কিন্তু মাইনাস পি ভেক্টর। আচ্ছা ওয়াই ইট ইজ মাইনাস পি ভেক্টর? কারণ আপনি একটু জিনিস চিন্তা করে দেখেন, যদি পি ভেক্টরের মানটা 10 হয়, পি ভেক্টরের মানটা যদি 10 হয়, তখন আপনার কী হচ্ছে, আপনি সোজা ডান দিকে চলে গেলেন 10 কিলোমিটার, তাই না? 10 কিলোমিটার মানে পি ভেক্টরের মানটা হচ্ছে 10 কিলোমিটার, এটা একটা সরণ ভেক্টর সাপোজ। সো 10 কিলোমিটার চলে গেলেন, এবং যদি আপনি মাইনাস ওই 10 কিলোমিটার থেকে মাইনাস 10 কিলোমিটার না করেন, তাহলে তো আপনার এটা জিরো হবে না, হবে না, কিন্তু এটা তো আপনারা জানেন, ঠিক আছে? চাইলে আপনারা আমাকে এটা শেখাতেও পারবেন। সো একদিন যাবো, আপনি শেখাই দিন, যেদিন আপনার বাসায় আমার দাওয়াত থাকবে, যেদিন আপনি কলেজে চান্স পেয়ে যাবেন, সেদিন তো দাওয়াত একটা পাইতেই পারি নাকি? আচ্ছা দাওয়াত না হলে মিষ্টি তো পাইতেই পারি, অসুবিধা নেই। আসেন তাহলে এবার কী হলো, যে আপনি এইদিকে যদি 10 যান, সেটাকে যদি +10 বলেন, তাহলে উল্টা দিকে আসলে -10 হতে হবে, না হলে সরণটা শূন্য হবে কেমনে? সরণ তো একটা ভেক্টর, তাহলে সরণটা শূন্য হওয়ার কোনো স্কোপ থাকবে না। সেই জন্য যেই দিক বরাবর গেলাম, ঠিক সেই দিক বরাবর উল্টা কোনো ভেক্টরকে বসালে সেটা অবশ্যই
কি হয়, সেটা অবশ্যই মাইনাস ভেক্টর হয়, তাই না, ঋণ ভেক্টর হয়। তাহলে এইটাই যদি সত্য হয়, এইবার আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, দুইটা সমান্তরাল ভেক্টর না হলে কিন্তু এটা মাইনাস হবে না, তাই না। আপনি যদি এই পি এর সমান মানযুক্ত কী করবেন, একটু আচ্ছা ওই কালারটা একটু চেঞ্জ করবেন না, কালারটা একটু চেঞ্জ করে নিই নাকি। আচ্ছা, পার্পল, দিস ইজ দ্য ফাইনেস্ট কালার, পার্পল কালার। ওকে, দেন আপনি যদি এই সোজা এদিকে গেলেন, গিয়ে যদি ফেরত আসেন তাহলে স্মরণ শূন্য হবে, কিন্তু সোজা এদিকে গিয়ে এছাড়া অন্য যে কোনো দিকে এই পি এর সমমানের একটা ভেক্টর অতিক্রম করলে আপনার কিন্তু এটা স্মরণ শূন্য হবে না। ইউ সি হিয়ার, জীবনেও স্মরণ শূন্য হবে না, হবে। সো আপনি পি পরিমাণ মানে এই 10 কিলোমিটার এদিকে গেছেন, তারপর 10 কিলোমিটার ওই দিক গেছেন, এইটা এই পয়েন্ট আর এই পয়েন্টটা কি সেম পয়েন্ট? সেম পয়েন্ট হইলে না এটার দূরত্ব শূন্য, সেই জন্য স্মরণ শূন্য হচ্ছে, কিন্তু এটা তো সেম পয়েন্ট না স্যার, কি মুশকিল। আচ্ছা চলেন, তাহলে এইটা যেহেতু সেম পয়েন্ট না, তাহলে দুইটা সমান ভেক্টর তার ভিতরে একটা আরেকটার বিপরীত যদি হয়, অর্থাৎ একটা ভেক্টর এবং আরেকটা ঋণ ভেক্টর যদি যোগ করা হয়, তাহলে সেই ক্ষেত্রেই স্মরণটা শূন্য হয়। তাহলে এটাকে যদি পজিটিভ বলবেন, তার উল্টা দিকটাকে আপনি নেগেটিভ বলতে পারবেন। এবং অবশ্যই একটা পজিটিভ ভেক্টর এবং একটা নেগেটিভ ভেক্টর পরস্পর সমান্তরাল ভেক্টর। কি ভেক্টর? সমান্তরাল ভেক্টর। ইয়ে সমান্তরাল হয় ভাইয়া, প্যারালাল হয়, ঠিক আছে। তাহলে কি হলো? সমান্তরাল ভেক্টর। কি বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, না বুঝতে পারলেও একটু প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। আসে তাহলে কি হলো? দুটো সমান্তরাল ভেক্টর। তাহলে এই যে সমান্তরাল দুটো ভেক্টর যদি সমান্তরাল থাকে, সাপোজ উই নিড এ প্যারালাল ভেক্টর লাইক দিস ওয়ান। সো এটা একটা ভেক্টর, এটা মানে প্যারালাল বলতে আমরা প্যারালাল দুটো লাইন টানি, ভেক্টর না। সো আমরা প্যারালাল দুটো লাইন টানলাম। সো এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে, এবং মানের দিকে যদি সমান হয় আর দিক দুটো যদি বিপরীত হয়, তাহলেই এই দুটো একটা আরেকটাকে শূন্য করতে পারে। আদার দেন মানে সমান হলেও পারবে না, এবং দিক দুটা বিপরীত হইতে হলে তো সমান্তরাল হইতে হবে। সুতরাং দিক দুটাকে মানে যদি এটা সমান্তরাল না হয়, সে অবস্থাতে মানে সমান হলেও এটা কখনোই একটা আরেকটাকে নালিফাই বা শূন্য করতে পারবে না। কথাটা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে যদি শূন্য করতে যদি না পারে, তাহলে এখন তাকায় দেখেন, তার মানে যদি পি আর কিউ সমান্তরাল না হয় কোনো কারণে, তাহলে ধরেন পি একদিকে থাকবে। জিনিসটা একটু বুঝে নিচ্ছেন, তাহলে আপনার পরীক্ষার হলে আসলে আপনি যেন সেভারাল টাইমস আসতে দেখা গেছে, তো সেই জন্য একটু আমি টেন্সড আর কি, যে আবার বইয়ে ক্লিয়ার করা নাই জিনিসটা, সেই জন্য আমি একটু টেন্সড যে এটা। সো এরকম একটা ভেক্টর আছে, সাপোজ এটা পি ভেক্টর। সো আমি একটুখানি চিত্রটা চেঞ্জ করবো আর কি, ওই জন্য নিলাম, ছোট করবো আর কি। সাপোজ এটা হলো পি ভেক্টর, তো এইটা হলো পি ভেক্টর, আরেকটা পি ভেক্টর। সো পি আর পি, টুয়াইস পি ভেক্টর, এটা টুয়াইস পি ভেক্টর। তাহলে টুয়াইস পি যদি হয়, এক একটা যদি পি ভেক্টর হয়, ওমা, একটা যদি পি ভেক্টর আমার হয়, তাই না, যদি হয়, কী কালার নিয়েছিলাম জানি, গ্রিন, তাই না, পি ভেক্টর। এক একটা যদি আমার পি ভেক্টর হয়, তাহলে ওইটা আরেকটা পি ভেক্টর, তাহলে পুরো ভেক্টরটা হচ্ছে একটা টুয়াইস পি ভেক্টর। এই যে টুয়াইস পি আপনি লিখতেছেন, টুয়াইস পি ভেক্টর, হ্যাঁ, এই এর মানটা হচ্ছে স্কেলার, এটা হলো 2, একটা সংখ্যা, আর ভেক্টরটা তো পি ভেক্টর, ফাইন। এবার বি আর কিউ তো সমান্তরাল না, তাহলে কিউকে অন্য যে কোনো দিকে নেন এবং সেটা কালার আলাদা নেন। ওকে, নিলাম। সো এইটা আপনি কালার আলাদা নিলেন, এই ইয়ে ক্যা হ্যাঁ, ইয়ে পার্পেল হ্যাঁ, ওকে পার্পেলই নিব, কিন্তু ভেক্টরটাকে পার্পেল নিব। ওকে, আসেন, তাহলে কী হলো, এই ধরেন এই দিয়ে নিলেন কিউকে। সো কিউ একটা ভেক্টর নিলাম, আরেকটা ভেক্টর এদিকে কিউ নিলাম, এখন আরও একটা নিলাম, ফাইন। পি আর কিউ সমান হতে হবে এমন কোনো কথা নেই, হ্যাঁ। সো এখানে কয়টা পি নিলাম, কয়টা কিউ নিলাম, একটা কিউ ভেক্টর নিলাম, আরেকটা কিউ ভেক্টর নিলাম, আরেকটা কিউ ভেক্টর নিলাম, বোঝার জন্য নিলাম, বোঝার জন্য। তাহলে কী হলো, আপনার এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে যাতে উল্টাপাল্টা না হয়, সেই জন্য বিষয়টাকে একটু বুঝাই দিচ্ছি, যাতে উল্টাপাল্টা হলেও যেন সেন্স খাটায় আপনি যেন পরীক্ষার হলে বের করে ফেলতে পারে। ঠিক আছে তো নাকি? আচ্ছা, এই সবাই ভালো আছিস তো নাকি? ও একটু শুরুতে জিজ্ঞাসা করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা পি কিউ কিউ কিউ। আচ্ছা, এখন তাহলে এখানে এই পুরো ভেক্টরটা কত? পার্পল ভেক্টরটা হচ্ছে 3Q ভেক্টর। ওকে, ডান, মানছি। কিন্তু এই পি আর 3Q, 2P আর 3Q মানে টুয়াইস পি, 2P মানে মাথা, 2P না, ঠিক আছে। সো এখানে হলো টুয়াইস পি আর থ্রাইস কিউ, এই ভেক্টরটা একটা আরেকটাকে কোনোভাবেই নালিফাই করতে পারে না, যেহেতু এই যদি মানেও যদি সমান হয়, সাপোজ মানে সমান করে দিচ্ছি, একটু ছোট করে দিই, আচ্ছা একটু ছোট করে দিই, আসেন, মুছবো 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 মুছবো, ছোটো করে এই টুয়াইস পি এর সমান করি, দেখেন তাও হবে না, হ্যাঁ, ওইটা বোঝার জন্য ছোটো করতেছি, আপনারা বুঝেন। তারপরেও যেহেতু ফাইনাল লেকচার, সো উই বেটার ড্র, ছোটো করে দিলাম, একটা পি দিলাম,
ঠিক আছে, 2টা পি দিলাম, দিছি কিন্তু 2টা পি, সব সাবধান কিন্তু, পি কিন্তু দিয়ে এটা কিউ কিউ সরি কিউ দিয়ে ফেললাম। ওকে, 3টা কিউ দিছি। তাহলে এইটা আর এটা সমান, কিন্তু একটা আর এটাকে নালিফাই করতে পারতেছে না। ঠিক আছে, এটা কিন্তু 3 কিউ। ওকে, ইউ নিড দ্যাট 3 কিউ হিয়ার। সো দিস ইজ আ কিউ, দিস ইজ অ্যানাদার কিউ, এবং এটা আরেকটা কিউ। অলরাইট, দেন 3টা কিউ আছে, এই 3টা কিউকে এখানে 3 কিউ আছে, এই যে 3 কিউ আর এখানে হচ্ছে পি, এই যে এটা হলো 3 কিউ আর এখানে হচ্ছে 2s পি, মানে দিক থেকে 2s পি সমান 3 কিউ সমান সমান, মনে করেন দৈর্ঘ্যটা সমান সমান আছে, কিন্তু এটা নালিফাই করতে পারতেছে না, বিকজ এই দুটো সমান্তরাল না, পি আর কিউ সমান্তরাল না, পি কিউ সমান্তরাল না, পি আর পি সমান্তরাল, কিউ আর কিউ সমান্তরাল। সো পি আর কিউ সমান্তরাল না হলে এই ভেক্টরটা আর এই ভেক্টরের সমান্তরাল না, দুটি সমান্তরাল ভেক্টর না হলে সেটা শূন্য হতে পারে না। যদি শূন্য হয় তাহলে এই শর্ত সাপেক্ষে শূন্য হবে যে এও শূন্য বিও শূন্য, এখন তো সবাই বুঝতেছেন, এও শূন্য বিও শূন্য, অথবা পিও শূন্য ভেক্টর কিউও শূন্য ভেক্টর। এইটা নিচে একটা আন্ডারলাইন থাকে, এই আন্ডারলাইনটা কিন্তু যখন কোনো সংখ্যাকে ভেক্টর আকারে প্রকাশ করা হয়, জোরপূর্বক বলা হয়, তখন নিচে একটা আন্ডারলাইন থাকে। এই আন্ডারলাইনটা আমি একটু সাদা কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো এটা দিচ্ছি, এটা কিন্তু সবসময় দিতে হয়, এখানে একটা আন্ডারলাইন থাকে। এই তাহলে পিও শূন্য, পিও নাল ভেক্টর, কিউও নাল ভেক্টর, তার মানে নাল ভেক্টরের সঙ্গে যে কোনো স্কেলার গুণ করে এটা শূন্য হয়ে গেছে, ওইটা কোনো ভেক্টর নাই, আর এটাও কোনো ভেক্টর নাই এই কেসটাতে। আর উপরের কেসটাতে কি আছে, এ শূন্য হওয়ার কারণে এটাও ভেক্টর নাই হয়ে গেছে, বি শূন্য হওয়ার কারণে এটাও ভেক্টর নাই হয়ে গেছে। সো এটাও নাল ভেক্টর, এটা নাল ভেক্টর, দুটো যোগ করে এটা নাল ভেক্টর হয়েছে। সেক্ষেত্রে উপরের ক্ষেত্রে এটা নাল ভেক্টর হলো, নিচের ক্ষেত্রে পি নাল ভেক্টর, এটা নাল ভেক্টর, ফলে এটা কিন্তু একটা জিরো, এই জিরোটা কিন্তু একটা নিচে জিরো নিচে দাগ আছে, তার মানে এটা একটা নাল ভেক্টর হচ্ছে। সো এটার রিয়েল প্রেজেন্টেশনটা একটু বলে দিচ্ছি, এই রিয়েল প্রেজেন্টেশনটা আপনারা একটু খেয়াল করেন। এইখানে কিন্তু একটা নাল ভেক্টর থাকা উচিত, যদিও বইগুলোতে এটা ব্যবহার করে না, অনেক দেশের বই ব্যবহার করে না, তবে রিয়েলি এটা ব্যবহার করা উচিত, কারণ স্কেলারের সঙ্গে ভেক্টর গুণ করলে একটা ভেক্টর হবে, স্কেলারের সঙ্গে একটা ভেক্টর গুণ করলে ভেক্টর হবে, ভেক্টরের ভেক্টর যোগ করলে ভেক্টর হবে। সো জিরো মান হচ্ছে এটার, কিন্তু এটা কিন্তু ভেক্টর একটা। সো সংখ্যাকে ভেক্টর দিয়ে প্রকাশ করার জন্য নিচে একটা আন্ডারলাইন দিতে হয়, কি ঠিক আছে না? আচ্ছা, সো গেল এটা। অথবা এ শূন্য এবং কিউ শূন্য, এ শূন্য হওয়ার কারণে এটা শূন্য, কিউ শূন্য হওয়ার কারণে এটা শূন্য, অথবা বি শূন্য, এটা শূন্য হচ্ছে, পি শূন্য, তখন এটা শূন্য হচ্ছে, সেই কারণে শূন্য হচ্ছে। সো এই 4টা কেসের যে কোনো একটা কেস ইউ উইল হ্যাভ টু অ্যাচিভ। সেই কালারটা একটু চেঞ্জ করবো, এই আর কি, আর কিছু না। কোনটা নিয়ে নেই, এটা নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এবার এইটা নিলাম। তো এই হলো আপনার 4টা উপায় ছাড়া যদি অসমান্তরাল দুইটা ভেক্টরের দুইটা স্কেলার গুণিতক, কিছু সংখ্যক স্কেলার গুণিতকের সমষ্টি, বীজগাণিতিক সমষ্টি বা ভেক্টর সমষ্টি, ভেক্টর তো একটা বীজগণিত, তাই না? ভেক্টর বীজগণিত। সো এটা ভেক্টর অ্যালজেব্রা বলি আমরা। তাহলে এই সমষ্টিটা যদি কোনো কারণে শূন্য হয়, তাহলে ডেফিনেটলি কী হবে, ইদার এ অর বি, ইদার বলা যাবে না, ঠিক আছে, আপাতত ইদার, প্রত্যেকটাকে যদি ইদার অর দিয়ে দেই, ঠিক আছে। সো এই ইদার এ বি দুটাই, বোথ এ অ্যান্ড বি আর জিরো, or both p and q are 0, or both a and q are 0, or both b and p are 0. ওকে, তাহলে কি হচ্ছে, নিচে ভেক্টরের চিহ্নগুলো একটু দিয়ে দিচ্ছি, আমাদের স্লাইডের আলোচনা শেষ হতে চলেছে। এই স্লাইডের আলোচনাটা আমাদের শেষ হতে চলেছে। কে এই সব বুঝতেছিস তো নাকি? এই তোরে কে ডাকে? আমি কি এটা শুনতে পাচ্ছি? আচ্ছা পরে বলবো না, ঠিক আছে। আয় এবার চল স্থানাঙ্ক জ্যামিতির দু একটা জিনিস আলোচনা করব, চলেন। এদিকে হচ্ছে এত শীর্ষ বিশিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করেন। এইটা কেন দেওয়া হয়েছে এটা আমি একটু বলে দিই। এই ধরনের স্লাইড দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, আপনারা অনেক সময় এইটাকে পেয়ে ক্ষেত্রফল বের করতে উদ্ধত হয়ে যান, কিন্তু ক্ষেত্রফল বের করার পরে এটা ভুল হয়ে যায়। কেন ভুল হয়ে যায় আমি বলি। একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ এরকম হওয়া যাবে না। এই বিন্দুগুলোকে ক্লকওয়াইজ যদি আপনি সাজান তাহলে এটা নেগেটিভ ক্ষেত্রফল আসবে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ আপনি সাজান ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি মানে বিপরীত, অ্যান্টি মানে হচ্ছে বিপরীত। এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাজান তাহলে এটা ধনাত্মক আসবে। কিন্তু 2-3টা বিন্দু সাজালেন ঘড়ির কাঁটার দিকে, আবার বাকি আরেকটা বিন্দুকে এমনভাবে সাজালেন যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে কিন্তু স্যার একটা ধনাত্মক একটা ঋণাত্মক ক্ষেত্রফল আসবে এবং ক্ষেত্রফল যোগ বিয়োগ হয়ে ক্ষেত্রফল কমে যাবে। সেটা নেগেটিভ অ্যান্সার আসুক কিংবা পজিটিভ অ্যান্সার আসুক। চলেন আমরা একটু ভুলটা আগে করি, একটু ভুল করা দরকার আছে। ভুল না করলে আসলে শুদ্ধ জিনিস আসবে না। চলেন একটু ভুল করি, তো লাল কালি দিয়ে ভুল করি, চলেন। ঠিক আছে, ভুলই যেহেতু করবো তো লাল কালি দিয়েই করি, চলেন।
আচ্ছা, এবার কি করলাম, তাহলে 1 0 আপনারা এইভাবে না কীভাবে জানি একটা লিখেন, তো এই আর এইটা লিখবেন 0 1, এটা হলো 0 -1, এটা হলো -1 0। আচ্ছা ফাইন। সো এগুলোতে একটা করে কমা আছে মাশাআল্লাহ, তাহলে কমাটা দিলেন, দেওয়ার পরে কী করলেন, এইটা লেখার পরে প্রথম বিন্দুটাকে আরেকবার বোধহয় আপনারা লিখে দেন, তাই না? আচ্ছা, মানে ক্ষেত্রফলটাকে ক্লোজ করতে হলে তো প্রথম থেকে শুরু করে ধরেন এইটা একটা বিন্দু, ওইটা একটা বিন্দু, ওইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, তারপর আবার ওই আগের বিন্দুটাতে তো ফিরবেন, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, প্রথম, এভাবে তো আসবেন। ওই জন্য এই শেষের বিন্দুটাকে আবার লিখতে হয়। ওকে ওকে ফাইন। তো ইয়ে ক্যা হ্যাঁ গেছে গেছে না, ভালো হয়েছে। আচ্ছা এবার আসেন, তাহলে এর সামনে আপনারা একভাবে দুটো দাগ দেন, যদিও এই দাগটা আসলে তার সামনে একটা হাফ লিখেন। হাফ কেন লিখেন, এগুলো সবগুলোর কারণ আছে, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আমরা খুব সহজেই শিখে ফেলবো। কারণ না শিখলেও অঙ্ক পারা যায়, কারণ শিখলে হচ্ছে সাহসটা বেশি হয়ে যায়, সাহসটা বাড়ে, কনফিডেন্সটা বাড়ে এবং অ্যাপ্লিকেবিলিটির সেন্সটা বাড়ে, যে কোথায় কীভাবে কোন অঙ্কটা কীভাবে করে ফেলতে হবে। না করে থাকলেও, আগে না করে থাকলেও হঠাৎ করে মনে যেটা বলে ওইটাই কারেক্ট হয়ে যায় আর কি। এটা হয় অনেক সময়, এটা কোনো জাদুমন্ত্র না অবশ্য। হ্যাঁ, আমি তো জাদুমন্ত্র জানি না, আপনারা তো জানেন যে আমি কোনো জাদু কিন্তু জানি না। আচ্ছা আসেন, এইবার আপনি কি করলেন, আপনি 1 -0, এদিকে তো প্লাস এদিকে মাইনাস আপনারা জানেন, তাহলে 1 -0 1, তারপরে এটা হলো 0 -0 গেল 0, এদিকে হলো 3 মাইনাসে মাইনাস -1, তারপর আসলো এটা হলো 0, এটা হলো 0, শেষ। তাহলে 1 -1 ইকুয়াল টু হলো এর সামনে আছে হলো হোয়াকার হাফ, নাকি হোয়াকার হাফ মানে HLF হাফ আর কি। তো যাই হোক, এটা কী হলো, এটা হলো একটা বড় একটা গোল্লা আসলো। আজ তো একটা চতুর্ভুজের কথা বলছে, আপনি 0 ক্ষেত্রফল বাইর করে বসে আছেন কেন? কারণ লাল কালি দিয়ে বের করছেন লাল কালি দিয়ে বের করেছেন। লাল কালি দিয়ে বের করলে এটা যে 0 হবে ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে যে আপনার এইখানে আপনি পয়েন্টগুলো সিকোয়েন্সিয়ালি বসান নাই। চলেন একটু আমরা কোয়াড্রেন্টে চলে যাই। এই কাজটা সবসময় যেন করেন, ভুল করেও যেন এই কাজটা না করে পরীক্ষার হল থেকে চলে না আসেন, সেই জন্য স্যার এই অঙ্কটা দেওয়া। সো প্রথম বিন্দুটা কত, 1 0, তাই না? এ হচ্ছে 1 0, আচ্ছা লিখলাম এ 1 0, এ হচ্ছে 1 0, ফাইন 1 0। তারপরে বি কোথায় আছে, 0 1, সো 0 1 এই যে এখানে আছে, বি হচ্ছে 0 1, তাই না? তারপরে সি কোথায় আছে, 0 -1, সিটা হচ্ছে 0 -1 এইখানে আছে, দেখেন 0 -1, সিটা সি হচ্ছে 0 -1। আচ্ছা এটা একটু মুছে সুন্দর করে দিই নাকি, মানে জায়গার তার অভাব নাই। সি হচ্ছে 0, সি হচ্ছে কত, 0, -1, আর এইদিকে আরেকটা বিন্দু ওরা দিয়েছে, সেটা হলো -1 0, সো -1 0। আচ্ছা এখন আপনি একটু খেয়াল করে দেখেন তো, এইখান থেকে এখানে গেলে কোনো চতুর্ভুজ হয় নাকি? ABC আঁকলাম, এই দেখেন, আচ্ছা এখানেই আঁকি, পরের এক টানে মুছে দিব। তো আসেন, এই যে ABCD, এটা কি কোনো চতুর্ভুজ হয়েছে? আচ্ছা আরেকটু সুন্দর করে বলি, ABCD চতুর্ভুজ হয়েছে এটা কোনো? তাহলে তো এটা ক্ষেত্রফল আসা উচিত না, এটা 0ই আসা উচিত নাকি বলেন? আচ্ছা আরও ব্যাপার আছে এখানে, আসলে এইটা ওইভাবে 0 আসতেছে না, তা আসতেছে না, এটা যেটা হচ্ছে স্যার সেটা হলো, আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, সঠিক সমাধানটা আপনারা জানেন কিন্তু এই মিস্টেক জানেন না। এটা যেটা হচ্ছে, আপনি যখন ABC নিচ্ছেন তখন এই ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছেন, এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিন্দু নিয়ে বসানো ত্রিভুজ, তাহলে এটা পজিটিভ একটা ত্রিভুজ পাচ্ছেন। আবার যখন আপনি ABC নিলেন আর BCD নিলেন, এই যে এটা হলো B, এটা হলো C আর এটা হলো D, BCD নিলেন, তখন আপনি এবার এই ক্ষেত্রফলটা পাচ্ছেন। এইটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা কিন্তু ক্লকওয়াইজ ঘড়ির কাটার দিকে, সো এই ক্ষেত্রফলটা কিন্তু নেগেটিভ আসবে। এখন তাকায় দেখেন দুইটা ক্ষেত্রফল, একটা হলো পজিটিভ একটা হলো নেগেটিভ, এবং দুইটা ত্রিভুজ কিন্তু সর্বসম ত্রিভুজ। আপনারা যদি একটু হিসাব করেন তাহলে কিন্তু দেখবেন যে একটা পজিটিভ ত্রিভুজ একটা নেগেটিভ ত্রিভুজ এবং সর্বসম ত্রিভুজ। এটা তো আপনারা সর্বসম নীতি অনুসারে এখান থেকে বুঝতেই পারতেছেন, সেটা নিয়ে এখন আর তর্ক বিতর্কে আপনাদের সাথে জড়াতে চাই না, পাচ্ছে যদি আপনারা আবার জিতে যান সেই জন্য। তো থাক, আপাতত কিছু প্লাস আর মাইনাসে আপনার কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু এই ক্ষেত্রফলটা কিন্তু আপনার শূন্য চলে আসছে। তো এই কাজটা করবেন না, এবং এমনকি এইটা উচ্চ মাধ্যমিক শ্রেণীর কিছু বইয়েও এই মিস্টেকটা রয়ে গেছে, বইয়ের মধ্যে এই মিস্টেক, উদাহরণের অঙ্ক সলভ করতে গিয়ে মিস্টেক করে ফেলছে, সো টেক্সট বুকের ভিতরে। তো সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য আমি এই কথাটা বলেছি আপনাদেরকে, জিনিসটাকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, আশা করি ভালো কিছু হবে। চলেন আমরা একটু দেখি এখানে আমরা হচ্ছে এটাকে কি করতে পারতাম।
সো আমরা যে কাজটা করতে পারতাম দেখেন এ তারপরে বি তারপরে সি তারপরে ডি নিতে পারতাম। তাহলে এ বি সি ডি না, এ বি ডি সি, এটা তো ডি তাই না, এটা তো ডি, এ বি ডি সি এই চারটা বিন্দু পরপর নিতে পারতাম। তাহলে কিন্তু আমাদের এক সিকোয়েন্সে হতো এবং সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হতো, তাহলে পজিটিভ আসতো। আর যদি আপনি এ সি ডি বি নেন তাহলে আবার এটা ক্লকওয়াইজ হবে, ক্ষেত্রফলটা নেগেটিভ আসবে। নেগেটিভ ক্ষেত্রফল আসলে জানি কী করতে হয়, এই কথা বলিস না কেন, নেগেটিভ ক্ষেত্রফল আসলে কী করতে হয়, এটাকে পরম মান দিয়ে পজিটিভ বানিয়ে দিতে হয়। মানে কথাগুলো তো যখনই সাইন মিলা নেই তখন জোর করে পজিটিভ বানিয়ে দিন, এই তো এতটুকুই তো করবেন, পারবেন না? আচ্ছা ঠিক আছে, এটা তো পারেন, আগে থেকেই পারেন। চলেন তাহলে কী হলো, আমরা এ বি ডি সি নিতে হবে। তাহলে এ বি, এই যে বসালাম এ, এই যে বসালাম বি, আর এই যে বসালাম ডি, আর এই যে বসালাম সি। তাহলে কত বসালাম, 0 -1, সো -1। তারপরে আবার প্রথমে এ বসাই দিলাম। এইবার স্যারেরা কী হচ্ছে ভালো করে দেখেন, এদিকে 1 -0 তাহলে 1 থাকে, তারপরে 0 -7 +1 +1 থাকে, তারপরে হচ্ছে এই কোন পর্যন্ত হিসেবে এটা আছে, এইখানে হলো +1 -0 +1 -0, তারপরে +0 +1 আবার +1 থাকে। সো এইটার ক্ষেত্রফল হচ্ছে এতটুকু আসে, কত আসছে এটা, 2 আসছে। সো এই ক্ষেত্রফলটা 2 আসে। আসলে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল হচ্ছে 2 যে তার একটা প্রমাণ দেখেন, একটু দেখেন স্যার, মজা পাবেন আর কি। আসলে সেটা হলো দেখেন এইটুকু কত, 1, এই যেখানে তো 1 লেখা আছে, ভুজটা 1, আর এইটার কোটিটা কত, এটা কিন্তু আবার এই 1। সো এই 1 এবং এই 1, এইদিকে 1 আর এইদিকে 1, তাহলে হাফ ভূমি গুণন উচ্চতা, এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে হাফ ভূমি গুণন উচ্চতা, হাফ ভূমি হচ্ছে 1 আর উচ্চতা হচ্ছে 1, এই হাফ ভূমি গুণন উচ্চতা। তাহলে এটার ক্ষেত্রফল কত হলো, হাফ। এরকম চারটা ত্রিভুজ আছে, এইখানে একটা আছে, এই যে এইখানে একটা আছে, আর এই যে এইখানে একটা আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 দিয়ে গুণ করবেন হাফকে, তাহলে 4 গুণন হয়াকার হাফ ইকুয়াল টু কত হলো, 2 হলো। তার মানে আপনার এই ক্ষেত্রফলটা ঠিক আছে। আচ্ছা, এইবার আপনি চাইলে এই ত্রিভুজটা দিয়েও বের করতে পারেন, আর আপনি চাইলে এই চতুর্ভুজটা দিয়েও বের করতে পারেন। এই চতুর্ভুজটা দিয়েও, এটা কিন্তু একটা চতুর্ভুজ এবং এটা কিন্তু একটা বর্গক্ষেত্র, আপনারা বুঝতেছেন, সেটা নিয়ে বিতর্ক করার কিছু নেই। তো বর্গক্ষেত্রের কী জানি, হাফ, মানে রম্বসের ক্ষেত্রফল কীভাবে, বর্গক্ষেত্র তো এক প্রকার রম্বস নাকি, এগুলো তো বুঝেন। আচ্ছা, তাহলে হাফ কর্ণদ্বয়ের গুণফল, তো একটা কর্ণ কত, ওইদিকে 1 আছে আর এদিকে 1 আছে, তাহলে 2, তাহলে হাফ ইন্টু কর্ণ, এটা এবার রম্বস দিয়ে করি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে 2 গুণন 2, বাস হয়ে গেল ইকুয়াল টু 2। সো রম্বস দিয়ে করলেও তো মিলতেছে স্যার। আবার বর্গক্ষেত্র দিয়ে যাদের ভালো লাগে, একটু কষ্ট হবে বেশি, কিন্তু করলেন, মনে করেন যে একটু করতে গেলেন, যেহেতু স্লাইড শেষ, অল্প বাকি, এই জন্য একটু করলেন। তো এটা কত হলো, তো দেখেন এটা 1 আর এটা 1, তাহলে এটা √2 হবে, এটা √2 হবে ইন দ্য কেস। আচ্ছা, এটা পার্পেল কালার, সব পার্পেল নিলে কেমনে হবে, এটা একটু অন্য কালার নিলাম, মনে করেন যে এটা একটু হলুদ কালার নিয়ে নিলাম, তাহলে এটা হলো √2, কি বুঝতেছেন তো নাকি? আচ্ছা ঠিক আছে, আবার হলুদ কালার থেকে হলুদের দিকে তাকায় থাকেন না, হিমুর কালার, ঠিক আছে, অঙ্কটা দেখেন, অঙ্কটা বুঝেন আর কি একটু। আচ্ছা, তাহলে কি কত হলো, এটা কি √2 না, ওই √2 কি না, আচ্ছা √2, তাহলে √2 ইন্টু √2, তাহলে এটা √2 হলে এটাও তো √2, তাহলে √2 স্কোয়ার, ও এটা তো বেশি সোজা হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এটা হলো 2। সো কয়ভাবে 2 বাইর করতে পারেন আপনি, বাইর করেন না, অসুবিধা নাই। কিন্তু বিন্দু দিয়ে যখন আপনি এই কার্তেসীয় পদ্ধতিতে যখন আপনি ক্ষেত্রফল বের করছেন, তখন অবশ্যই মাথায় কী রাখতে হবে, যেই কারণে এতগুলো কথা বলা লাগে না, এতগুলো কথা বলতে, কিন্তু তারপর আমি এতগুলো কথা কেন বলেছি, কারণটা হচ্ছে আপনি সাবধান থাকেন। এই জায়গাটাতে বিন্দু গুছায় না নিলে কিন্তু আপনি একটা বিপদে পড়ছেন, যদি 3টার বেশি বিন্দু থাকে। আর 3টা বিন্দু হইলে তো হয় সেটা ক্লকওয়াইজ হবে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এবং তেরা বেগা কিছু হওয়ার তো কোনো স্কোপ নাই। এটা তো আপনারা বুঝেন, ওই জিনিসটা না বুঝলে কোনো অসুবিধা নাই, ওইটা ইন্টারমিডিয়েট হয়ে এমনি বুঝতে হবে। কিন্তু এই মুহূর্তে আপাতত আপনাকে যেটা খেয়াল করতে হবে, যেটার কারণে পরীক্ষাটা খারাপ না হয়ে যায়, সেই জায়গাটা হচ্ছে 3টার বেশি বিন্দু থাকলে এইগুলোকে হয় ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ আপনাকে সাজায় নিতে হবে, নাহলে কিন্তু আপনি এই ধরনের বাটপাড়ির ভিতরে পড়ে যাবেন, বাটপাড়ির শিকার হয়ে যাবেন। সো আপনি ট্র্যাপে পড়ে যাবেন বা ফাঁদে পড়ে যাবেন, ফাঁদে পড়ার কোনো দরকার নেই। তাহলে কী করবেন, সাজায় নিয়ে তারপর আপনি কাজটা করেন, তখন কিন্তু সঠিক ক্ষেত্রফলটা আসে। এখানে যেটা হয়েছে স্যার, সেটা হচ্ছে আমি বলি, এই যে ট্রাপিজিয়ামটা কীটা, এই যে একটা ত্রিভুজ, এই যে এ বি সি, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে আপনার এই 2, তাই না? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 2, 1, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 1, কারণটা কি, ভূমিটা হচ্ছে 2, এদিকে 1 এদিকে 1, তাহলে মোট 2, আর এই লম্বটা হচ্ছে 1,
তাহলে 2 গুণন 1, 2 গুণন 1 হাফ ভূমি গুণন উচ্চতা আর কি। তাহলে এইটার সমান 1। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা প্লাস 1 হয়েছে। আর এই ত্রিভুজটা দেখেন BCD, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ গেছে। BCD, ওই দেখেন BCD, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ গেছে কিন্তু এটা। ওই জন্য ওই ক্ষেত্রফলটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার কারণে কিন্তু এটা নেগেটিভ হয়ে গেছে। ওই একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। সো দুটো মিলে যোগ করে কিন্তু 0 হয়ে গেছে। তার মানে দুইটা ত্রিভুজের বিয়োগফল, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের বিয়োগফল পরিমাণ অ্যান্সার আপনার এখানে আসছে। এবং যদি নেগেটিভ ত্রিভুজটা বড় হইতো তাহলে নেগেটিভ ক্ষেত্রফল আসতো, যদি পজিটিভ ত্রিভুজটা বড় হইতো তাহলে পজিটিভ ক্ষেত্রফল আসতো। সাপোজ এই পয়েন্টটা যদি এখানে না থেকে এদিকে থাকতো তাহলে নেগেটিভ ত্রিভুজটা বড় হয়ে যেত, তখন ক্ষেত্রফলটা নেগেটিভ আসতো। আর এই পয়েন্টটা যদি এখানে না থেকে এদিকে থাকতো তাহলে এটা পজিটিভ ক্ষেত্রফল হয়ে যেত, এবং সেক্ষেত্রে আপনার ক্ষেত্রফলের রেজাল্টটা পজিটিভ আসতো। চলেন পরের স্লাইডে চলে যায়। অনেক কথা হয়ে গেল, এত কথার তো দরকার নেই। দ্বিপদী বিস্তৃতি, ওমা এখন বাকি আছে এটা। আচ্ছা চলেন করি। ছোট্ট কিছু কথা টেনে একটু লম্বা করলাম যাতে আপনাদের মাথায় একদম গেঁথে থাকে, কারণ এই জায়গাগুলো থেকে খুব ফ্রিকোয়েন্ট প্রশ্ন আসে এবং খুব ঝামেলাপূর্ণ প্রশ্ন আসে। আচ্ছা আসে, দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে কয়েকটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে এই ধরনের একটা দ্বিপদী বিস্তৃতিতে পদসংখ্যা সবসময় এখানে যত সূচক থাকবে তার চেয়ে একটা বেশি হবে, কারণ আপনারা জানেন। আচ্ছা সহজ একটা এক্সাম্পল দেখেন, সহজ একটা এক্সাম্পল হচ্ছে a + b হোল স্কোয়ার, তাই না? এটা তো একটা দ্বিপদী বিস্তৃতি, তাই তো, a + b হোল স্কোয়ার। সো এখানে দেখেন পাওয়ার আছে 2, পদ আসছে 3টা, এই যে 3টা পদ আসছে দেখেন, 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, ঠিক আছে। সো আছে এত প্রতিটি পদের ঘাত n, এত প্রত্যেকটা পদের ঘাত n। দেখেন ওইটাতেই দেখা যাচ্ছে প্রতিটা পদের ঘাত n। কেন? কারণ আপনি দেখেন এখানে 2 আছে, এখানে 1 আর 1 2 আছে, এই a এর পাওয়ার 1, b এর পাওয়ার 1, 1 আর 1 যোগ করলে 2। সো ঘাত কিন্তু 2 থাকতেছে। ঘাত তো হিসাব পারেন, বহুপদীতে আপনারা পড়েছেন। আচ্ছা এটা কেন হয়? এটা হয় হচ্ছে ঘাতটা কেন এটা হয়, এটা হচ্ছে এই কারণে হয়। স্যার আপনি এখান থেকে একটা নেবেন, ওখান থেকে একটা নেবেন, সেটা এ নিলে ওখানে এও নিতে পারেন, এ নিয়ে ওখানে বিও নিতে পারেন। তাহলে আপনি যেহেতু দুইটা নেবেন তাহলে এটার তো ঘাত তো অবশ্যই আপনার প্রত্যেকটা পদের ঘাত তো সমান হবে, এটা খুবই স্বাভাবিক। এখান থেকে এ নিচ্ছেন তাহলে a স্কোয়ার পাচ্ছেন, এখান থেকে বি নিচ্ছেন তাহলে এটা বি স্কোয়ার পাচ্ছেন, আর এখান থেকে এখান থেকে বি নিলে একটা এ বি পাচ্ছেন, আর এইখান থেকে বি নিলে আরেকটা এ বি পাচ্ছেন, ওই জন্য এখানে টুয়াইস এ বি হয়েছে। তবে এই টুয়াইস এ বিটা কোত্থেকে আসলো? এটা আপনাদের ক্যালকুলেটরে, আপনাদের যে ক্যালকুলেটর আপনারা ইউজ করেন সেই ক্যালকুলেটরে আপনাদের এটা আনা যায়। তো এটাকে আমরা বলি হচ্ছে 2C1। এটা হলো সমাবেশ। কি বলে এটাকে? সমাবেশ। আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ব সমাবেশ, যেখান থেকে প্যাসকেল মহোদয় তার ত্রিভুজটা তৈরি করেছিলেন, ঠিক আছে। আচ্ছা ফাইন, এত কিছুর আপাতত আমাদের দরকার নেই। পরীক্ষা ভালো করতে হবে, চান্স পাইতে হবে, দরকার হলে ফার্স্ট হইতে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে 2C1 ফাইন। এই 2C1 এর ভ্যালু হচ্ছে 2, এখানে কিন্তু এটা বসছে। আর এইটার যে সহগটা 1 আসছে এটা হলো 2C2 মান হচ্ছে 1। আর এটার যে সহগ 1 আসছে এটা হচ্ছে 2C0 মান হচ্ছে আবার 1। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? এই স্লাইড আলোচনা শেষ, কিন্তু দুইটা জিনিস একটু খেয়াল রাখবেন। 2, প্রথমে বলি 2, তারপরে শিফট বাটনটা চাপবেন। সিডাব্লিউ বাদে যাদের ক্যালকুলেটর আছে, আর সিডাব্লিউ যাদের ক্যালকুলেটর আছে তারা সিডাব্লিউ ক্যালকুলেটরটাতে এই অপশনগুলো আপনি পেয়ে যাবেন। এই সি এর অপশনটা আপনি পাবেন, একটু খুঁজে দেখেন, ক্যাটালগের ভিতরে আছে। সো 2, তারপরে শিফট বাটন চাপবেন, তারপরে ভাগ বাটনটা চাপবেন। তখন আপনার ক্যালকুলেটরের ডিসপ্লে হবে এরকম 2C, ডিসপ্লেতে এটা আসবে। তারপরে 1 দিয়ে দিলেন, কত আসবে? 2C1 ইকুয়াল হচ্ছে 2 চলে আসবে। সো আপনার যদি আপনি প্যাসকেলের ত্রিভুজ ভুলে যান, যদি আপনি ওই পদ্ধতিটা ভুলে যান, এটা কিভাবে আসছে? এটা আসছে কিভাবে? আপনি তো এই সি ছাড়া কিভাবে বের করেছেন? এটা প্যাসকেল এবং সি এই দুটো ছাড়া এটা বের করেছেন এইভাবে, যেখান থেকে সিটা জন্ম নিয়েছে, তাই না? সেই জায়গাটা কি? আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। সো কী কালার নিব? সবুজ নিলাম। সো চোখের জন্য ভালো কালার সবুজ। আচ্ছা নিলাম। তাহলে এখানে কী নিলেন দেখেন, প্রথমে উপরে পাওয়ারটা লিখেন, আপনারা এই পাওয়ারটা লিখেন। তারপরে নিচে কী করেন? নিচে ওই যতগুলো উপরে উৎপাদক লিখছেন তত লিখছেন, নিচে 1 লিখছেন। এইটা থেকে কিন্তু এই 2 পাইছেন, এই 2টা। হ্যাঁ, যারা দ্বিপদী বিস্তৃতি পড়াশোনা করেছেন সেগুলোতে এখন শেখানোর সময় নাই বা সুযোগ নাই বা উচিত না, নাহলে আবার সবাই বোর্ড হয়ে যাবে। তো সেই জন্য সেটাতে যাচ্ছি না, কিন্তু এইটা ভাগ করে আপনারা কিন্তু এটা পেয়েছেন, তাই না? আচ্ছা, যদি পেয়ে থাকেন তাহলে এই পদ্ধতি বাদ দিয়ে এবং হচ্ছে আপনি কিন্তু
এইটা কিন্তু একটা পদ্ধতি, হ্যাঁ, এটা ক্যালকুলেটরের সাহায্যে, যদি ক্যালকুলেটর ইউজ করতে দেয়। আর ক্যালকুলেটর ইউজ না করলে তো আপনাকে এইভাবে করতেই হচ্ছে, অথবা প্যাসকেলের ত্রিভুজ দিয়ে করতে হচ্ছে। তো সবগুলো নিয়ে কথা একটু বলে ফেললাম এক্সট্রা। আর এখানে কি কি ছিল এটা খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে পদ কটা ছিল এবং ঘাত কত ছিল, সেটার জন্য এই স্লাইডটা ছিল। থ্যাংক ইউ। চলেন পরের স্লাইডে চলেন। আচ্ছা, এবার এত এর কততম পদে x⁴ এবং x⁻13 বিদ্যমান। আচ্ছা, চমৎকার দুটো অঙ্ক দেওয়া আছে এখানে, ছোট্ট ছোট্ট দুটো অঙ্ক, মুখে মুখে করে ফেলা যায়। আপনারা কি করতে যাচ্ছেন, আপনারা কিন্তু এটাকে বিস্তার করে করতে যাচ্ছেন। তো দেখেন, যদি x⁴ না দিয়ে x⁻, এরকম কিছু দেয়, x⁻³ দেয়, হ্যাঁ, আচ্ছা x⁻³ দেয়, তো আপনি কিন্তু বিস্তার করতে গিয়ে কিন্তু একেবারে শহীদ হয়ে যাবেন, কারণ একেবারে শেষের দিকে এসে x⁻³ আসবে, বা অনেক দূরে গিয়ে আসবে আর কি। আচ্ছা, x⁻³ দেয়, হ্যাঁ, x⁻, একটা পর্যায়ে মাইনাস আসবে, সো x⁻³ দেয়, আরও পরে আসবে এটা। সো এই ধরনের যদি দেয় তাহলে কিন্তু আপনার বিস্তার করতে অনেক মানে হিমশিম খেয়ে যাবেন আপনি আর কি, কষ্ট হবে অনেক। আচ্ছা, ফাইন ফাইন, কষ্ট করার দরকার নেই। আবার এই দ্বিপদীর এই দ্বিতীয় পদটাকে সামনের পদটাকে পিছনে দিয়েও কিন্তু বিস্তার করে কিন্তু অনেকে করে থাকে, যদি সে যদি কোনোভাবে বুঝতে পারে, কি বলতেছি ভালো করে শুনেন কিন্তু, হ্যাঁ, সে যদি কোনোভাবে বুঝতে পারে যে এই দ্বিপদীটা অনেক দূর বিস্তৃতি করার পরে এই সহগটা আসবে, তখন সে করে কি, দ্বিপদী তো বিস্তৃতি আছে তাই না, তো অনেক দূর বিস্তৃত করলে, ওই দিক থেকে বিস্তৃত করলে কাছে হবে, তখন সে করে কি, এই পদটাকে সামনে লিখে আর এই পদটাকে পরে লিখে বিস্তার করলে তার তাড়াতাড়ি চলে আসে। আচ্ছা, কততম পদে, কিন্তু তখন তো পদটা উল্টা দিক থেকে আসবে। কথাগুলো শুধু শোনেন, একটু করে ক্লিয়ার হয়ে যাবে। পদটা তো উল্টা দিক থেকে আসবে, তো উল্টা দিক থেকে যততম পদ আসবে, ধরেন উল্টা দিক থেকে একটা জিনিসের তৃতীয় আসলো, মনে করেন ওদিক থেকে তৃতীয়, তো ওদিক থেকে তৃতীয় মানে এদিক থেকে কততম সেটা বের করতে হবে। তো সেটা আপনি বের করবেন কীভাবে, ওই দিক থেকে তৃতীয় মানে 1 2 3, 3 নম্বর পদ এটা। তাহলে মোট পদ কটা আছে, n+1 সংখ্যক, এখানে কত আছে, পাওয়ার 10, 10 মানে 11টা পদ আছে। তাহলে 11টা যে পদ আছে, শুধু শুনেন কাজ হয়ে যাবে। অঙ্ক কিন্তু সহজ, অঙ্ক একটু পরে করবো, অন্য একটা সিস্টেম আপনাদের দেখা দিব। সো 11টা পদ আছে টোটাল। তাহলে 11 পদ থেকে ওদিক থেকে তৃতীয়, তার মানে 11, যদি কোনো ক্ষেত্রে আসে আর কি, সেন্সটা বলছি, 11 মাইনাস হচ্ছে 3, তো কত থাকলো, অবশ্যই 8 আর 3 11। তার মানে এদিক থেকে 8টা পদ আছে আর ওদিক থেকে 3টা পদ, 8 আর 3 11টা আছে। 8-এর পরের নম্বর পদটা, তাহলে এটার সাথে একটা 1 যোগ করতে হবে। তাহলে সবসময় এটার সঙ্গে একটা 1 যোগ করবেন, সবসময় এটার সঙ্গে একটা 1 যোগ করবেন। যদি ওইভাবে করেন, উল্টা নিয়ে করেন, তাহলে 1 যোগ করবেন। সেই ক্ষেত্রে এটা আসবে হলো নবম পদ, ওদিক থেকে তৃতীয় পদ মানে এদিক থেকে নবম পদ, এই ধারাটার জন্য যেখানে পাওয়ার আছে 10। হ্যাঁ, এটা হলো উল্টি করার কথা ক্ষেত্রে। কিন্তু আমি যেই পদ্ধতিতে কাজটা করতে চাচ্ছি, মানে আমরা যেই পদ্ধতিতে, আপনারা সহ তো, আমরা তো একটা টিম নাকি। আচ্ছা, কে জানি গল্প করতেছে, এই বোর্ডের দিকে তাকা, এই আমার দিকে তাকা, ঠিক আছে, গল্প করিস না। তো এটা একটু বলি, সেটা হচ্ছে যে আমরা এদিক থেকে যততম পদ যাবার, উল্টা দিক থেকে যততম পদ আসবো, এই পদ, এদিক থেকে যাওয়া পদ আর এদিক থেকে আসা পদ, হ্যাঁ, একটা হলো যাওয়ার পদ, একটা হলো আসার পদ। এই উল্টির ঝামেলা এখন আমরা যাব না, তবে ইন্টারমিডিয়েটে গিয়ে এটা একটু শিখবো, কারণ এটা শিখার ভিতরে একটু আর্ট আছে, যেটার ভিতরে আসলে আরও কিছু মজাদার জিনিসপত্র খেয়াল করা যায়, কিছু শর্টকাট টেকনিক শেখা যায়। তো বাদ দেন, পরে আসতেছি। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি এই তমপদটা কীভাবে বের করে ফেলবেন দ্রুত, আপনারা বিস্তার না করে, সেটা কীভাবে এন ধরে করা যায় সেটা আমরা উচ্চ মাধ্যমিকে শিখবো, উল্টায় নিয়ে করা যায় সেগুলো আমরা উচ্চ মাধ্যমিকে শিখবো। কিন্তু সব কিছু শেষে, দিন শেষে আমরা একটা সহজ পদ্ধতিতে এখন একটা অঙ্কটা করার চেষ্টা করি। চলেন দেখি পারি কিনা। এই পারবেন তো নাকি, সাহস আছে? আচ্ছা চলেন। ক্যালকুলেটর, না ক্যালকুলেটর এখন লাগবে না, কে জানে বললো ক্যালকুলেটরের কথা, লাগবে না। আচ্ছা আসেন, তাহলে কী হলো, এইখানে x² আর 1/x। আচ্ছা, প্রথমে দেখেন কি করতে হবে, সেটা হলো প্রথম পাওয়ারটা হচ্ছে এই যে 2 × 10, তাহলে 2 × 10 20, আমি বোঝার জন্য লিখলাম, আপনি তো একবারে 20 লিখবেন। তার থেকে আপনাকে পাওয়ার নামাতে হবে 14তে, এই 14 এখানে বিয়োগ দিবেন, এই 14 এখানে বিয়োগ দিলেন, তাহলে আপনার দিছেন না বিয়োগ, ফাইন। এবার মানে কতটুকু পাওয়ার নামাবে, প্রথম পদটাতে পাওয়ার থাকবে 10 × 20, 10 × 2 মানে 20, এত পরিমাণ পাওয়ার থাকবে। সেখান থেকে আপনি যাবেন হচ্ছে 14 পাওয়ার, আমার নেমে 14 পাওয়ারে আসতে হবে। এখন প্রতি পদে কত করে নামে সেটা তাহলে হিসাব করতে হবে। দেখেন এইটার পাওয়ার তো 1 করে কমে যাবে, তাহলে 2 নামবে প্রতি পদে। আর এইটা হচ্ছে x⁻−1, দেখেন 1/x মানে তো x⁻−1, এই মাইনাস না কিন্তু, মানে এইটুকু মানেই হচ্ছে x⁻−1।
তো বিয়োগ দিয়ে এইটার যে পাওয়ার থাকবে এটা দিয়ে দিবেন, কারণ এইটার পাওয়ার 1 করে বাড়বে প্রত্যেক পদে, এটার পাওয়ার 1 কমবে, এটার পাওয়ার 1 বাড়বে, সেই জন্যই তো পাওয়ার দুইটা ঘাত দুইটা সমষ্টিটা সমান থাকবে। এই যে এখানে ঘাত n হবে, প্রত্যেকটা পদের ঘাত n হবে, ওই জন্যই তো, কারণ এই এক্সের পাওয়ার 1 কমে যাবে, ওয়াইয়ের পাওয়ার 1 বাড়বে, সেটা তো আপনারা জানেন, এটা নিয়ে দীর্ঘায়িত করলাম না। আসেন তাহলে কি হলো, এইটা হলো -1 হবে এখানে। কেন? এই যে x⁻1 এর এইটা এখানে বসাবেন আর এটার পাওয়ারটা এখানে বসাবেন, মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিবেন, এখানে একটা মাইনাস চিহ্ন দিবেন, এইটা গুণ করে এখানে বসাবেন, আর এই 14টা এখানে যা থাকবে যত এটা বসা দিবেন। তাহলে আপনি বের করতে পারতেছেন একটা জিনিস। আচ্ছা একটু সমানটা ডানে একটু দূরে দিই, কারণ আছে একটা কারণ তো অবশ্যই আছে। আচ্ছা তাহলে এখানে কত হলো, 6 হলো নাকি, 14 আর 6 20 মনে হয়, 6 আর নিচে থাকলো 3, তাহলে হলো 2। আচ্ছা সমানগুলো একটু দূরে দেওয়া দরকার। হ্যাঁ আচ্ছা এইখানে আসলো হচ্ছে 3। আচ্ছা ফাইন, এই 3 কে 2 হয়, কেউ কোনো কথা বলে না, ঠিক আছে। আচ্ছা ও আপনারা তো কথা বলতে পারতেছেন, আচ্ছা বলেন, পরে বলেন, সমস্যা নেই, আপনাদের সাথে দেখা হলে বলেন, সমস্যা নেই। আসেন এবার তার মানে কি, 2টা জাম্প আছে এখানে, 2টা জাম্পের পর 114 আসবে। এই জাম্পের সঙ্গে সবসময় একটা 1 যোগ করে নেবেন, এই একটা যোগ করতে ভুল করবেন না। এই একগুলো কোথা থেকে আসতেছে সব ক্ষেত্রেই, এটার কারণেই কিন্তু শুরুতে ওই জিনিসটা এই 2 এর 3, সো এইটা হচ্ছে রেজাল্ট। তাহলে তৃতীয় পদে গিয়ে 114 পাওয়া যাবে। এই একগুলার জন্ম হয়েছে আসলে এই এখানকার 1 থেকে, এই 1 থেকে সবগুলো 1-এর জন্ম হয়েছে। এটা কেন হয়েছে স্যার আমি আপনাকে বলি। মনে করেন আপনার 10 মিটার রাস্তা আছে, তো 10 মিটার রাস্তার মধ্যে 1 মিটার পর পর গাছ লাগাইলে কটা গাছ লাগবে? 11টা গাছ লাগবে। কেন? কারণ 1 মিটার পর একটা লাগাবেন, 1 মিটার পর আরেক মিটার পর একটা লাগাবেন, তাহলে 10টা গাছ হবে, আর আপনি যেখানে দাঁড়াচ্ছেন এখানে তো একটা গাছ লাগাবেন। সেই জন্য স্যার ওই একটাই কিন্তু যোগ হচ্ছে, এই সব জায়গাতে এটা যোগ হচ্ছে, মানে পদটা তো নিজে একটা, তারপরে নাড়া হচ্ছে। তো এখানে আপনি হিসাব করলেন জাম্প কয়টা হয়েছে, প্রথম পদে 20 থাকবে, যেরকম প্রথম পদে 20 থাকবে, তারপরে একটা জাম্প মারবে, জাম্প মারার পরে কী হবে, এটা 17 হয়ে যাবে, 17 হয়ে যাবে, তারপরে আরেকটা জাম্প মারবে, এই জাম্প করলে এটা 14 হয়ে যাবে, x⁻, ডেফিনেটলি বুঝতেছেন তো নাকি? আচ্ছা x⁻14 হয়ে যাবে। তো দেখেন এই যে 20 থেকে 17 হইলো, হ্যাঁ বুঝতেছেন তো, 20 থেকে যে 17 হইলো, আর 17 থেকে এই যে 2টা জাম্প মারছেন, এই জাম্পের সংখ্যাটা কিন্তু এই যে এটা, এই হলুদ কালারটা হচ্ছে জাম্পের সংখ্যা। তাহলে হলুদ কালারটা হলো জাম্পের সংখ্যা। আছে তাহলে এটাকে হলুদ করে দিই, তাহলে তো আপনার বুঝতে সুবিধা নাকি। x⁻20, এই জাম্প মারছেন 17, এই 14, এই x আর এই x জাম্প মারলেন, তাহলে কত, প্রতি দুইটা জাম্প মারছেন আর শুরুতে একটা পদ আছে, তাহলে এই জাম্পের সংখ্যাটা বেরোলো। কেমনে জাম্পের সংখ্যাটা এখানে বেরোচ্ছে দেখেন, এটা থেকে কত কমছে আর প্রত্যেক জাম্পে কত করে কমে, তাহলে মোট এত কমছে আর এক জাম্পে এত কমে, তাহলে মোট জাম্পের সংখ্যাটা বেরোচ্ছে, দ্যাটস ইট। সো আমার মনে হয় আপনারা বুঝতে পেরে গেছেন জাম্পের সঙ্গে সঙ্গে একটা, তাহলে তৃতীয় পদে এটা আছে। এবার 130টা বের করি, নেই পার্পেল কালার। প্রথমে 20, এই যে 10 দুগুণে 20 বিয়োগ 13, এইবার ভাগ হচ্ছে কত, 2, এই যে এই 2 মাইনাস হচ্ছে এই 1, -1। সো এবার কিন্তু 7/3, যা একটি ভগ্নাংশ, এটা তো আর কাটাকাটি করা যায় না, এটা পূর্ণ সংখ্যা হয় না। ভগ্নাংশ হলে উত্তর নাই। কেন উত্তর নাই? কারণ এইগুলো সবগুলোর সাথে তো 1 যোগ আছে নাকি, 1 যোগ এখানে দিলাম, এই 1 যোগ এখানে দিলাম, সো এটা কত হলো, 3 একে 3 10/3। এততম পদে গিয়ে এততম শুনছেন? আচ্ছা আপনি শুনছেন আপনার স্কুলে ফার্স্ট বয় ছিল, সেকেন্ড গার্ল ছিল, থার্ড বয় ছিল, ফোর্থ বয় ছিল, ফিফথ বয় ছিল, কিন্তু 5.5 বয় কি ছিল বা গার্ল কি ছিল? ছিল না। সো এততম পদে গিয়ে এটা কখনোই আসবে না। এটা কেন হচ্ছে না স্যার আমি বলি, এই যে স্লোপ ডাউন হচ্ছে না স্যার, স্লোপ ডাউন হচ্ছে। তো স্লোপ ডাউন যখন হচ্ছে, ধরেন এরকম ডিসক্রিট আর কন্টিনিউয়াসের একটা ঝামেলা আছে আর কি, অ্যানালগ আর ডিজিটালের একটা ঝামেলা আছে আর কি। দেখেন কি ঝামেলাটা দেখেন, এই ঝামেলাটা হচ্ছে ধরেন এইটা একটা পদ, এইটা একটা পদ আর এইটা একটা পদ, কন্টিনিউয়াসলি কিন্তু সবগুলো জায়গায় একটা করে ভ্যালু আছে, কিন্তু অবশ্যই এততম কোনো পদ নাই, এততম কোনো পদ নাই, পদ এইখানে আছে, পদ এইখানে আছে, পদ এইখানে আছে, ব্যাপারটা হচ্ছে তাই। সেই জন্য যখন আপনার এটা আসতেছে, তার মানে এইটা ব্যাপার হচ্ছে এটা কত 3 সামথিং না, 3.33 বোধ হয় নাকি, 3.33 এততম পদে গিয়ে 113 আসবে। তার মানে 3 নম্বর পদের পরে দেখেন 3 নম্বর পদে পাওয়ার কত ছিল, 14 ছিল, খেয়াল করেন 14 ছিল। তাহলে 3 নম্বর পদের পরে গিয়ে 14 পরে তো আরও 3 কমবে, দেখেন পাওয়ার 3 কমছে, আরও 3 কমবে, 14 পরে গিয়ে কত কমবে,
3 কমলে 11 হবে। তাহলে 14 আর 11-র মাঝখানে x⁻13 থাকার কথা, কিন্তু এর মাঝখানে তো কোনো পদ নাই, আছে। সেই জন্য এটার উত্তর আসছে 3.33। দেখেন 1 2 3, এই এটা ডিস্টেন্স যদি এতটুকু হয় তাহলে এই পর্যন্ত এখানে একটা পদ হইলে যদি থাকতো তাহলে সেই পদটাতে x⁻13 থাকতো, কিন্তু তা তো নাই। এটার পরে এততম আছে, তৃতীয়র পর চতুর্থ আছে, তৃতীয়র পরে তো 3.33তম কেউ নাই। কথাটা বুঝছেন না? সো এই জন্য এটা হচ্ছে না, এই জন্য এটা হচ্ছে না। এই জন্য এর সহগ কত বলতে হবে, কততম পদে এত বিদ্যমান, এততম পদ নেই। উত্তর হচ্ছে এততম পদ নেই, এই x⁻13 যুক্ত পদ নেই, যুক্ত পদ নেই। উত্তর হচ্ছে এইটা, এত যুক্ত পদ নেই। এই অঙ্ক কিন্তু আসছে, হ্যাঁ, হলি ক্রসেও আসছে, এনডিসিতেও আসছে, সেন্ট জোসেফেও খুঁজলে হয়তো বা পাওয়া যাবে। সো এততম পদ নেই, এইটা মাথায় রাখতে হবে, পদ নেই। আর যদি সহগ বের করতে বলে তাহলে পদ না থাকলে সহগ কত হবে, 0 হবে। সেই ক্ষেত্রে সহগটা আমি এখানে এই অঙ্কের মধ্যে চাওয়া হয় নাই, কিন্তু আমি লিখে দিচ্ছি সহগ 0, সহগ 0। ভাই 0 বানান কি, তালবস্য হয় দুর্গুকর দন্ত নয় জফালা, ঠিক আছে? 0 বানান শিখতে শিখতে বুড়ো হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে 0, এত এর সহগ কিন্তু 0 হবে স্যার। যেই পদ নাই সেই পদের সহগ সবসময় কী হবে, ওই কী হবে, ওই কথা কে বলতেছে, কে যে আমি কথা বলতেছে, সহগ 0 হবে। শোন, কথা বলবি না কিন্তু, হ্যাঁ, কথা বললে আগে লেকচার বন্ধ করে কথা শোন, কথা বলে নে, তারপরে লেকচারটা দেখ, ঘুমাস নে, হাসাহাসি, তারপরে হচ্ছে চিৎকার চেঁচামেচি, সব কিছু বাদ, খাওয়া দাওয়া সব বাদ, এখন জলপান সব বাদ। তাহলে কী করবি, এখন শুধু পড়বি। আর যখন একটু ঘুম পাবে, কোনো কাজ থাকবে, ওয়াশরুম থাকলে আলাদা কথা, সেক্ষেত্রে লেকচারটা বন্ধ করে ওয়াশরুমে যা, ঠিক আছে, পড়াশোনা কর। ওকে চল, আমাদের শেষ প্রায়, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এত বিস্তৃত x⁻14 সহগ নির্ণয়, এই যে সহগ নির্ণয় করতে বলছে, তো সহগ নির্ণয় করতে বলছে, ও আচ্ছা ওই ধারাটাই দিচ্ছে x⁻14 এর সহগ। তাহলে x⁻14 কীভাবে করবে, 10 দুগুণে 20 মাইনাস হচ্ছে 14 ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস হচ্ছে x⁻−1, এইটা x⁻−1, সো এইটা নিতে হবে, কত জানি আসছিল, আচ্ছা প্লাস হচ্ছে 1 সবসময় থাকবে, 14 2, আচ্ছা 3 না, তৃতীয় পদে আসছিল, ও তৃতীয় পদে আগেটাতে আসছিল, ঠিক আছে, ঠিক তো আছে নাকি? আর তাহলে তৃতীয় পদ, তৃতীয় পদে সহগ নির্ণয়। তৃতীয় পদের সহগটা কীভাবে আসবে, তৃতীয় পদের সহগটা কীভাবে লিখতে হয় দেখেন, এই জায়গাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালো করে তাকান, এই যে দেখেন, এই যে এইটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট। কী ইম্পর্টেন্ট দেখেন, ইম্পর্টেন্সিটা কী, এটার মান তো 2, এর 1 যোগ করে না 3 হয়েছে, ওইটা হলো 2। সো এটা যেহেতু 2 হচ্ছে, এই 2টা ইম্পর্টেন্ট। কেন 2টা ইম্পর্টেন্ট দেখেন, দ্বিতীয় পদে আপনি সহগ কী লিখেন, 2/1, তাই না? ওই 2/1, এখানে তো 10 আছে স্যার, কথা বলেন না কেন, 10, আর এখানে হচ্ছে 1 লেখেন। তারপরের পদে গিয়ে সহগ কী লিখেন, 10 × 10 - 1 মানে 9, তার এভাবে লেখার দরকার নেই, এইভাবে লিখে দিলাম 9, আর নিচে লিখেন 1 2, এভাবে লিখেন। সো এইখানে যত থাকবে, যততম পদ, ওই নিচে অত পর্যন্ত লিখবেন, আর উপরে ম্যাক্সিমাম পাওয়ার থেকে এক কমায় ওই অত কোটা লিখবেন। কি বলছি আরেকবার বলি, এটা তো আপনারা জানেন, আর বলার কি দরকার স্যার, তবু একটু বললাম স্যার, মনে করুন বললাম স্যার, হ্যাঁ, মাইন্ড করছেন নাকি আবার কেউ? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আসেন, এইখানে 1 2 10 9, এই বসালেন, বসানোর পর কী হলো, 5 দিলেন, তাহলে 5 নং 45 হচ্ছে সহগ, কিন্তু প্লাস মাইনাস চিহ্ন আছে একটা, এটা হচ্ছে সহগ, ঠিক আছে, কিন্তু প্লাস মাইনাস একটা চিহ্ন আছে। এই মাইনাসটা তৃতীয় পদে গিয়া কি হবে দেখেন, প্রথম পদে তো এটার পাওয়ার 1ও ছিল না, দ্বিতীয় পদে এটার পাওয়ার হবে 1, তৃতীয় পদে এটার পাওয়ার হবে 2, তার মানে এখানে যত থাকবে তত পাওয়ার হবে এটার উপরে। সো এর উপরে -1 স্কোয়ার আছে, যারা বুঝেন, এই মাইনাসটার উপরে স্কোয়ার হবে, এই দুইটা পাওয়ার আকারে যাবে, এইটা পাওয়ার আকারে যাবে, কেন, কারণ এই দুইটা পাওয়ার আকারে যায়, ওই জন্য যাবে। তো -1 এর উপর স্কোয়ার তো প্লাস, তাই টেনশন করার দরকার, এটা 45 হচ্ছে সহগ, ওমা। আর অন্য কোনো সহগ থাকলে, যেমন এইখানে যদি 5 থাকতো তাহলে 5-এর উপর স্কোয়ার হয়ে যেত, সো দ্যাটস ইট। এইখানে যদি একটা 2 থাকতো তাহলে 2 এর উপরে কত পাওয়ার হবে, এখানে ওই পদে গিয়ে 2 এর উপরে কত পাওয়ার হবে, ওইখানে তো আপনারা জানেন পাওয়ারটা কত হবে, 10 - 2 হবে, তাই না? এইগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে আমি আর কথা বলবো না। 10 - 2 হবে, এই যে 10 আছে না স্যার, এই 10 থেকে -2 হয়ে যাবে,
যখন আপনি লিখবেন, মনে করেন মানে পুরো পদটা একটু লিখে দিই, একবারই তো লিখবো, আর অসুবিধা তো নেই, লিখলাম এই যে 10 × 9 / 1 2 আর x স্কোয়ার, তার উপরে 10 মাইনাস এই 2, আর এখানে হলো -1/x, মানে -x⁻1 হোল টু দি পাওয়ার হচ্ছে এই 2। এইভাবে তো পদটা লিখে এটাই বলতেছি আর কি, মুখে মুখে এতক্ষণ থেকে। সেটা আপনাদের কিছুটা একটা ভালো লাগেনি, তাই একটু এইভাবে বললাম, মাইন্ড করেন না। সব কিছু ঠিক আছে, আপনারা অনেক কিছু পারেন আমি জানি। ওকে, আসেন তাহলে এখানে কত আসলো, 5 আসলো, 5 নং 45ই আসবে এটা। আর এই বাকিটা তো এক্স বাদ দিয়ে যা কিছু আছে তা তো সহগ, বা এক্স ওয়াই বাদ দিয়ে যা কিছু থাকে তা কিন্তু সহগ। সো এখানে যদি কোনো কিছু থাকতো তাহলে এখানে ওই পাওয়ারটা আসতো, এখানে যদি এখানে মাইনাস আছে তাহলে মাইনাসের উপরে পাওয়ার গেছে, তাহলে -1 উপরে স্কোয়ার, আর এখানে 1 আছে তাহলে 1 উপরে 8 পাওয়ার, তাহলে 1 উপরে 8 পাওয়ার। সো এখানে 1 না থেকে 2 থাকলে 2⁻8 দিত, সেটা সহগের সাথে চলে আসতো। এইটাই বলতেছি এতক্ষণ থেকে, অন্য কিছু নয় অ্যান্সার। বুঝছেন কি না? আচ্ছা, আপনারা আসলে আগে থেকে জানেন, আমি জানি এটা, একটু দুষ্টামি করতে চাবেন স্যার। আরে আজকেই তো শেষ ক্লাস, আর কি, এরপরে আবার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে গিয়ে আপনাদের সঙ্গে জম্পেশ একটা দেখা হবে, সেটা অল্প কয়েকদিনের ভিতরেই দেখা হতে যাচ্ছে ইনশাল্লাহ। টেনশন করে না, চলেন তাড়াতাড়ি। এত বিস্তৃত ধ্রুবপদ নির্ণয় করো। ওই ধ্রুবপদ কী জিনিস? ধ্রুবপদ x⁻0 এর সহগ একই কথা, এক্স মুক্ত পদ একই কথা, এক্স বর্জিত পদ একই কথা। সো x⁻0 এর সহগ এক্স মুক্ত পদ, এক্স বর্জিত পদ, ধ্রুবপদ ইত্যাদি সব একই কথা। হ্যাঁ, বাদ দেন এগুলা। হ্যাঁ, এইভাবে যা কিছু লেখা থাকে থাকলো। আচ্ছা, এক্স মুক্ত পদ, এটা কেমন মুক্ত হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপাতত একটু ঘুষে টুসে ঠিক করে দিচ্ছি। আচ্ছা, দিলাম এক্স মুক্ত পদ, এক্স বর্জিত পদ, ধ্রুবপদ। এই কে কে চ্যাটিং করতেছে রে? পড়াবাদ দিয়া পড়তে বসছিস না? এখন পড়বি। ওকে, আয় বোর্ডের দিকে থাকা। আচ্ছা, আমি এগুলো কেমনে বুঝতেছি না, এটা আমি পরে বলবো না, দেখা হোক তোর সাথে, তারপর বলবো আমি কেমনে বুঝছি এটা, যে তুই চ্যাটিং করতেছিস। আচ্ছা, এইটা এত এর বিস্তৃতিতে ধ্রুবপদ নির্ণয় করো। কী হলো? এত এর বিস্তৃতিতে ধ্রুবপদ নির্ণয় করো, তার মানে এক্স মুক্ত পদ বের করতে হবে। তো আসেন কি করবেন, প্রথমে এই যে এক্স মুক্ত পদ মানে কি, x⁻0 এর সহগ বের করবেন। তো তার মানে কি, 10 দুগুণে 20 বিয়োগ হচ্ছে 0, সবাই বুঝেন, ভাগ হচ্ছে কত, এই 2, এই যে 2 মাইনাস হচ্ছে এই যে x⁻1, তাহলে -1। এটা কি স্যার ভাগ যাবে আদৌ? তাহলে 2 আর 1 হচ্ছে 3, তো ভাগ দিলে এটা ভগ্নাংশ থেকে যায় স্যার। ও স্যার, ভগ্নাংশ থাকে কি না? ভগ্নাংশ থাকে। তাহলে এই এক্স মুক্ত পদ নাই, ধ্রুবপদ নাই, উত্তর হচ্ছে ধ্রুবপদ নাই। এই একটা অঙ্ক করলাম সংক্ষেপে, পদ নাই, কারণ এটার সম্পর্কে যা কিছু বোঝানোর আগের স্লাইডে বুঝিয়ে দিয়ে গেছি, সেই জন্য। চলেন পরের স্লাইডে আসেন। ক্যালকুলেটর পদ্ধতিটা কিন্তু একটু আগে আমি বলে দিয়েছি, ভাগ বাটনটা চাপ দিলে এটা চলে আসবে। সো উই ডোন্ট নিড টু অপারেট এনি ক্যালকুলেটর নাও, বাট যদি আমরা অপারেট করতে চাই তাহলে আমরা একটু এইখানে ক্যালকুলেটর একটা আনলাম, এটা একটু দেখে নেন কী আছে এটার ভিতরে। এইটার ভিতরে হইলো ধরেন আপনি, আচ্ছা কীরকম ধরনের ব্যাপারটা, আপনি x+y হোল টু দি পাওয়ার 10 যখন হিসাব করছেন, তাহলে তখন তো আপনার প্রথম পদ বাদ দিয়ে দ্বিতীয় পদে কিন্তু সহগটা আসবে 10c1। সো তখন আপনি লিখবেন এইভাবে 10, এই শিফট, এই যে ভাগ বাটনে c আছে, এই যে c আসছে, আর এই যে 1 আসছে, এই যে 10c1, এই 10c1 10 আসছে, 10c2 পরের পদটা, তৃতীয় পদে 2 আসবে, প্রথম পদে 1 আসবে, শুধু এই জায়গাটা চেঞ্জ করতে হবে। তো এটা কেমনি চেঞ্জ করে, এখানে এটা ক্লিক দিলেই তো হয়ে যায়, মানে রিপ্লে বাটনে লেফট স্ক্রল করলে ডানে গিয়ে কার্সরটা রাইট মোস্ট পয়েন্টে কার্সরটা গিয়ে ব্লিঙ্ক করা শুরু করে দেয়। ওকে, তাহলে কী করলেন, এই যে শেষ আমাদের। তাহলে এটা আমরা কী করবো, আপাতত ওই ডেল করে, এই যে ডেল খুঁজে পাচ্ছি না, আন্দাজ গেলাম নাকি। আচ্ছা, এই যে 2, তাহলে কী হলো, ইকুয়ালটা দিলাম, এটা হলো 45 আসতেছে। তো এই জিনিসগুলো, এই যে 45টা একটু আগে আমাদের আসলো, যে 45টা একটু আগে আসলো, সেটা হলো এইভাবে আসতেছে। সো যদি আশা করি সবাই বুঝছেন, কোথাও বুঝতে অসুবিধা থাকলে একটু নক দেন। স্লাইডগুলো একটু কথা বলে নিতে চাই, যদিও সেটা একটু বলি, সো একটু বললে ভালো হবে আর কি। চলেন একটু
এটা তো সবাই বুঝছেন, তাই না? যাদের ক্লিয়ার হয়ে গেছে অফ দ্যাট, আর যারা ক্লিয়ার হয়নি একটু শুনে নেন। এটা আমি কিছুই করিনি, x⁻0 এর সহগটা আমি বের করেছি সংক্ষিপ্ত পদ্ধতিতে, যে সংক্ষিপ্ত পদ্ধতিটা আগের স্লাইডে আলোচনা করা হয়ে গেছে। তো এখানে পেলাম না, যদি পেতাম তাহলে বলে দিতাম কত আছে। এবং সংক্ষিপ্ত x⁻0 এর সহগটাই কিন্তু ধ্রুবপদ। তো সহগটা কীভাবে নির্ণয় করতে সেটাও কিন্তু আগের স্লাইডে আমরা আলোচনা করেছি। আচ্ছা চলেন একটু আসেন, এখানে গেলে এত বিস্তৃত সহগ নির্ণয় করলাম। তার আগে কী করলাম, এখানে জাম্প টাম্পের কিছু ব্যাপার স্যাপার বলেছি, কিন্তু ফাইনালি যারা ভালো করে বুঝতে চায় তাদের জন্য ওইগুলো বলেছি। কিন্তু এখানে যেটা বলেছি সেটাতে কিন্তু অঙ্ক আপনার হয়ে যাচ্ছে, সো আপনার টেনশন করতে হচ্ছে না। যদি আপনি গল্প গুজব না করে থাকেন আর অন্য মনস্ক না হয়ে থাকেন, কিংবা ঝিমায় না যান, সো হাঁচি কাশি দেন, এটা সমস্যা নেই, ঠিক আছে? ঘুমায় পড়েন না, মানে হাই তুলেন না আর কি, ব্যাপারটা এটা তাইলেই হয়ে যাবে। আর কে কে দুষ্টামি করছেন বলেন তো, এই পুরা ক্লাসটা জুড়ে কে কে দুষ্টামি করছেন? এটাকে ওপেন করে রেখে আব্বু আম্মুকে বুঝ দিয়ে কে কে দুষ্টামি করছেন? এই কাজটা করবেন না, এটা করলে আপনার ক্ষতি স্যার। আপনি এখন বড় হয়ে গেছেন, আপনি এখন কলেজের স্টুডেন্ট স্যার, ইউ আর ম্যাচিউরড এনাফ। সো এই কাজগুলো কখনো করবেন না, হ্যাঁ? আর কী কী অসুবিধা হয় আমাদেরকে জানাবেন, কিন্তু দুষ্টামি করা যাবে না, দুষ্টামি করা যাবে না। অন্তত পড়ার সময় তো নাই, একদমই না, তাই না? আচ্ছা, ভালো স্টুডেন্ট হলেই তো হবে না, শুধু মেধা থাকলেই হবে না, পড়তেও তো হবে। না পড়ে কি শুধু মেধা দিয়ে কাজ হবে? তাহলে তো ওই শুরুতে আদি মানবেরা সব জ্ঞানীগুণী হয়ে যেত, অনেকেই তো মেধাবী ছিল। কিন্তু পড়তে তো হবে, স্টাডি করতে হবে, চেষ্টা করতে হবে, আস্তে 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 করে আমাদের এগিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে দুষ্টামি না, ক্লাসের সময় খাওয়া দাওয়া, অন্য কিছু করা বা অন্য দিকে মনোযোগ দেওয়া, কিংবা সব কিছু শুধু শুনতেছেন আর বুঝতেছেন, কিছুই নোট ডাউন করতেছেন না, টুকতেছেন না, কিছুই বাসায় পড়তেছেন না, এরকম কিন্তু করবেন না। কারণটা কি? আপনারা বড় হয়ে গেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদেরকেও সকলকে ধন্যবাদ। আর আমন্ত্রণ রইল, যেহেতু এই কোর্সটা শেষ, এটা তো আর ওয়েলকাম করার কিছু নাই, আছে কি? নাই। আমন্ত্রণ থাকলো কিসের জন্য? আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর, অবশ্যই আমি যেহেতু গণিতে স্ট্রিমে আছি, গণিতের কথা বলবো, তবে সবগুলো কোর্সই আপনারা পাবেন আমাদের কাছ থেকে আপনাদের চাহিদা মোতাবেক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।